তো তো নুহিনের একটা প্রবলেম আমি দেখাচ্ছি, লাস্ট ক্লাসের প্রবলেম এটা। বলা ছিল লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n⁴, এরপরে বলা হয়েছে সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত r কিউব। হ্যাঁ নুহিন কি আসো? নুহিন একটু রেসপন্স করবো এবার, ঠিক আছে? হ্যাঁ এখন একটু খেয়াল করো, লিমিটের মধ্যে থাকো। আচ্ছা আমরা যখন ইনফিনিটিতে লিমিট থাকে, কোনো কিছু যদি ইনফিনিটির দিকে যায় তখন তার জন্য তো কিভাবে ম্যাথ করতে সেটা আমরা দেখছি, তাই না? ওইটা আমরা জানি। কিন্তু এখন কথা হচ্ছে এই যে এই পাশে যে অংশটা আছে r ইজ ইকুয়াল টু 1 থেকে r ইজ ইকুয়াল টু n পর্যন্ত r কিউবকে সামেশন করব, এইটার আসলে মিনিংটা কি? এইটার মিনিংটা হচ্ছে r এর মান একবার হবে 1, এরপরে r এর মান হবে 2, r এর মান হবে 3, এভাবে করতে করতে r এর মান কত পর্যন্ত হবে? r এর মান হবে n পর্যন্ত। এবং r এর রাশিটা কি? r এর যে মানগুলো আছে সেই মানগুলোকে আমি কোথায় বসাবো? r এর মধ্যে বসাবো না? তাহলে জিনিসটা যেমন দাঁড়াবে সেটা দাঁড়াবে এরকম, 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব যোগ ডট 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 n কিউব। নুহিন এবার বুঝতে পারছো এই জিনিসের মিনিংটা কি ছিল? হ্যাঁ বুঝতে পারছি। আর সমান 1 মানে কি 1 থেকে শুরু হবে তাই? হ্যাঁ মানে এটা হচ্ছে একটা সামেশন মানে একটা ধারা। এই ধারাটাকে তারা কি করছে? ম্যাথমেটিক্যালি লিখছে। ম্যাথমেটিক্যালি তুমি চাইলে এইভাবে ছোট ফরম্যাটে লিখতে পারো, তাহলে দেখো তোমার জায়গাটা অনেক কম লাগলো না? মানে তুমি এই জিনিসটাকে ভিন্নভাবে এক্সপ্রেস করলা আর কি, 1 কিউব 2 কিউব 3 কিউব যোগফলটাকে এভাবে লিখলা যে হ্যাঁ এটা হচ্ছে আর কিউবের ধারা, এবং এখানে আর কিউবটা শুরু হবে 1 থেকে শেষ হবে n পর্যন্ত, এবং প্রত্যেকটাকে আমি কি করবো? এই যে দেখো এই চিহ্নটা দেখতেছো না, এম এর মতো উল্টায়, এটাকে সামেশন চিহ্ন বলা হয়। তাহলে প্রত্যেকটা আর কিউবকে আমি যোগ করবো, ওকে? 1 কিউব 2 কিউব 3 কিউব যোগ ডট 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 n কিউব, প্রত্যেকের মধ্যে সামেশন থাকবে। এই যে পুরো জিনিসটাকে সে এইভাবে এই একটা ফর্মুলার মতো করে লিখছে, এটাকে ম্যাথমেটিক্যালি লেখা আর কি, সামেশন লিখলাম। ওকে এখন আমরা চলো এটা লিমিটটা বের করার চেষ্টা করি। এখন আমি ওই যে লাস্ট ক্লাসে তোমাদের মনে আছে আমি তোমাদেরকে এই n কিউব পর্যন্ত এটার ধারার ফর্মুলাটা লিখে দিয়েছিলাম। এটা ধারার ফর্মুলাটা কি ছিল বলতো? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই কত? 2 হোল স্কয়ার না? হোল স্কয়ার। তো এখন আমাদের কাজ হচ্ছে দেখো তো বীজগাণিতিক ওই যে ওই নিয়মটার মতোই অনেকটা পড়বে। আমরা যেটা করব, ইনফিনিটি থাকলে আমরা কি করি? 1/ইনফিনিটি আসে এরকম একটা ফরম্যাট নিয়ে আসার চেষ্টা করি, তাহলে আমরা ক্যালকুলেট করতে পারি, নাহলে কিন্তু ক্যালকুলেট করতে পারি না। তাহলে আমার বাইরে n⁴ তো আছে থাকুক, ভিতরেরটাকে আমি ভাঙাই, কি আছে? স্কয়ার যদি করে দিই n স্কয়ার আসবে না, আর n+1 হোল স্কয়ার আসবে, তাই না? ডিভাইডেড বাই 4 আসবে। এখন চলো এটাকে আরেকটু ছোট করি, এরপরে এটাকে আমরা ক্যালকুলেট করব। 1/n⁴ তো আছে n⁴ এর মতো, আর ভিতরেরটাকে যদি ভাঙাই কি আসবে? n স্কয়ার যোগ টুয়াইস n যোগ 1, তাই না? ডিভাইডেড বাই 4। বুঝতে পারছি দেখো। আচ্ছা এরপরে তো তুমি বুঝতেই পারতেছো, এবার যদি n গুণ দিয়ে দিই তাহলে ওই যে আমরা বীজগণিতে যেভাবে করছিলাম না, ওই সবাইকে n⁴ কমন নিয়ে ভাগ দিয়ে দিব, n⁴ দিয়ে তারপরে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো যেটা শুরু করছি আমি করে দিই। তো নিচে আছে 4n⁴, আর উপরে যদি গুণ দিয়ে দিই n স্কয়ার দিয়ে, তাহলে কি আসবে বলো তো? উপরে গুণ দিয়ে দিলে আসবে n⁴ যোগ 2n³ যোগ n স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে কি, দেখো এটা খুব সুন্দর ফরম্যাট আছে, এটা আবার আলাদাভাবে কমন দেওয়ার কিছু নেই। এবার 4n⁴ দিয়ে সবাইকে ভাগ দিয়ে দিই, কি বলো? তো এখন যদি ভাগ দিয়ে দিই কি আসে দেখো, n⁴ কে যদি ভাগ দিই তাহলে 1/4 আসবে, আর 2n³ কে যদি 4n⁴ দিয়ে ভাগ দিই তাহলে আসবে আমার 1/2n, তাই না? 1/2n। আর n স্কয়ার কে যদি ভাগ দিই তাহলে আসবে 1/4n স্কয়ার, তাই না? এইবার দেখো তো তুমি লিমিট অ্যাপ্লাই করতে পারো কিনা। এবার মনে হয় তো আমরা লিমিট অ্যাপ্লাই করতে পারবো। 1/4 এর মধ্যে তো কোনো n এর রাশি নেই, তাহলে n এর লিমিট অ্যাপ্লাই হবে না। তো 1/2n এর মধ্যে যদি লিমিট অ্যাপ্লাই করি 1/ইনফিনিটি আসবে। 1/4n স্কয়ার এর মধ্যে যদি লিমিট অ্যাপ্লাই করি, n এর মধ্যে লিমিট বসালে ইনফিনিটি স্কয়ার মানে এটাও ইনফিনিটি। আলটিমেটলি অ্যানসার কত হবে? 1/4 যোগ 0 যোগ 0 মানে 1/4 হবে আমাদের অ্যানসার। বুঝা গেছে? সো এই জাতীয় কিন্তু কিছু প্রবলেম থাকতে পারে। হ্যাঁ এই প্রবলেমগুলা আমি ওই যে জাস্ট ফর্মুলাটা লেখাই দিয়েছিলাম, আর তোমাদের হচ্ছে ফর্মুলা জানা থাকলে এই জাতীয় প্রবলেমগুলো করা যায়, কি ধারার প্রবলেমগুলো। ঠিক আছে? সো এই ছিল গত। আবার দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি। তুমি লাস্ট ক্লাসে ভিডিও দেখছো? জি স্যার দেখছি। হ্যাঁ এখানে হচ্ছে একটা প্রবলেম, এখানে মুহিন যে প্রবলেমটা বলছে সেটা হচ্ছে দেখো এখানে একটা ধারার প্রবলেম ছিল। আমার ম্যাথটা ছিল এরকম, বলা হয়েছে যে লিমিট n হচ্ছে ইনফিনিটির দিকে যাচ্ছে, বলছে 1/n⁴ এবং একটা সিরিজ দেওয়া হয়েছে, এটাকে বলা হয় ধারা। ঠিক আছে? এই যে ধারাটাকে ম্যাথমেটিক্যালি লেখা হয়েছে এইভাবে যে r ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত সামেশন করব, যোগ করব, এবং কাদেরকে যোগ করব? r হবে r কিউব আকৃতির জিনিসগুলোকে যোগ করব। তাহলে একবার r এর মান 1 হবে, r এর মান যখন 1 হবে তখন r কিউবের মধ্যে আমি 1 বসাইলে 1 কিউব,
এরপরে আর এর মান 2 হবে, আর কিউবের মধ্যে 2 বসালে 2 কিউব, আর কিউবের মধ্যে 3 বসালে 3 কিউব, এবং প্রত্যেককে আমি কি করব, যোগ করব, কারণ এই যে বাইরে সামেশন চিহ্নটা আছে, বুঝতে পারছো? তাহলে এটাকে আমি পরে একটু বড় করে লিখলাম, বড় করে লিখলে এরকম ভাবে লেখা যায় 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব, এভাবে লেখা যায়। ওকে, এখন আমরা আবার এটা একটা ফর্মুলা জানি, 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব ডট 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 n কিউব। তার ফর্মুলা হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। সো এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তারপরে তার স্কয়ার করছি, স্কয়ার করার পরে একটু সিম্পলিফাই করলাম, এরপর n টু দি পাওয়ার 4 ছিল, ওটা দিয়ে ভাগ করছি, ভাগ করার পরে এই জাতীয় ফরম্যাট আসছে। তারপরে আমরা দেখতে পারলাম যে এখানে n এর লিমিটটা বসানো যাচ্ছে, এতক্ষণ বসানো যাচ্ছিল না, কারণ এখন বসানো যাচ্ছে, পরে বসাই দিছি 1/4 আমার অ্যান্সার আসছে। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার বুঝছি। আচ্ছা, হ্যাঁ বলো, কে আছো বলো। বললাম কেউ কিছু? হ্যাঁ আলিফ, বলবা কিছু? ভাইয়া বললাম বুঝেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি। আচ্ছা, তো আমাদের লিমিট শেষ। এখন আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে লিমিটের সাথে ডিফারেন্সিয়েশনের কানেকশনটা কোথায়, এবং আজকে আমরা মূল নিয়মে অন্তরীকরণে যাব। ওকে, এবং এটা খুব মজার। মজার হচ্ছে গিয়ে কিভাবে আমরা আসলে যখন আমরা ডিফারেন্সিয়েশন করা শুরু করব, আমি একটু তোমাদেরকে বলি, ডিফারেন্সিয়েশন এভাবে ডিডিএক্স আকৃতিতে লেখা থাকে, যখন আমাদের সাইন এক্স দেওয়া থাকবে আমরা ডিরেক্ট বলে দিব কি জানো, কজ এক্স, কারণ সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স। কিন্তু সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কিভাবে আমরা কজ এক্স দেখতে পারি, আমাদের নিউটন সাহেব বা লিবনিজ সাহেবরা কিভাবে সাইন এক্সটাকে কজ এক্স বলতে পারলো যে হ্যাঁ সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স আসবে। আজকে আমরা সেই জিনিসটা দেখবো কিভাবে এটা আসছে। বাট এই জিনিসটা আমরা যখন বুঝে ফেলবো তখন আর আমাদের এই জিনিসগুলো লাগবে না ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে। ডিফারেন্সিয়েশন করার সময় আমরা শুধুমাত্র চেইন রুল এবং আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দিয়ে যে কোনো ম্যাথ করে ফেলতে পারবো, ঠিক আছে? কিন্তু আজকে আমরা দেখবো ডিফারেন্সিয়েশনটা কিভাবে বেসিক্যালি ডেভেলপ করা হয়েছে, এই ফর্মুলাটা ডেভেলপ করা হয়েছে কিভাবে, ডিফারেন্সিয়েশনটা আসছে কিভাবে, এবং ওইটার সাথে লিমিটের কি সম্পর্ক, আমরা লিমিট কেন শিখতেছি, ঠিক আছে? সো আজকে আমরা যেটা করব, আমরা 9.2 এটা হচ্ছে গিয়ে মূল নিয়মান্তরীকরণ, মূল নিয়মে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। অন্তরীকরণ হচ্ছে বাংলা, ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অন্তরীকরণ। সো আমরা মূল নিয়মে অন্তরীকরণটা আজকে দেখবো। সো মূল নিয়মে অন্তরীকরণটা আমি তোমাদেরকে বোঝানোর আগে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এটা হচ্ছে তোমরা ঢাল, বাংলায় বলা হয় ঢাল, ইংরেজিতে বলা হয় স্লোপ, এই জিনিসটা কারা কারা বুঝো এবং কি বুঝো, এটা আমার সাথে শেয়ার করতে হবে যদি তুমি ডিফারেন্সিয়েশন ভালোভাবে বুঝতে চাও। কে কতটুকু বুঝো আমাকে শেয়ার করতে হবে। আমি তারও জিজ্ঞেস করি, আলিফ, আলিফ কি বুঝো বলো তো? ভাইয়া এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ট্যান থিটার যে কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটি রেখা, সরল রেখা যেই কোণ উৎপন্ন করে সেই কোণের টেন থিটাকে বলা হয় ঢাল। ওকে, সবাই কি ঢালের এই বেসিকটুকু জানতা? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটি সরল রেখা যেই কোণ উৎপন্ন করে সেই কোণের টেন থিটাকে বলা হয় ঢাল। ধরো এই হচ্ছে যে আমার এক্স এক্সিস, ওয়াই এক্সিস, আমার যদি একটা সরল রেখা যদি এরকম হয়, এটা যদি একটা সরল রেখা হয়, ধরলাম এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কথার কথা থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে তার ঢাল কত হবে? তার ঢাল হবে 10 অফ 45 ডিগ্রি, মানে হচ্ছে তার ঢাল হচ্ছে 1 হবে। সো কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে সেই কোণের টেন থিটাকে বলবো আমি ঢাল। এখন আমি তোমাদের একটা ইনফরমেশন বলি যেটা তুমি মাথার মধ্যে রেখে দিবা শেষ পর্যন্ত, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে, ডিফারেন্সিয়েশন এই জিনিসটার মানে হচ্ছে ঢাল বের করা। ডিফারেন্সিয়েশন মানেই হচ্ছে ঢাল বের করা। এখন আচ্ছা, ঢাল দিয়ে আমরা আসলে কি বুঝতে পারতাম এটা বলতে পারবা কেউ? ঢাল দিয়ে কিন্তু আমরা পরিবর্তন বুঝতে পারতাম, তাই না? মনে করো কোন একটা সরল রেখা এইরকম, তাহলে তার ঢাল মনে করো 45 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে তার ঢাল কত আসলো? ঢাল হচ্ছে 10 45 মানে হচ্ছে 1, তাই না? কোন আরেকটা সরল রেখা যদি এরকম থাকতো তাহলে সে মনে করো 60 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে 10 60 ডিগ্রির মান কত? √3। সো √3 এর মান কত আসে বলো তো? 1 এর থেকে বড় আসবে অবশ্যই। √3 এর মান আসে হচ্ছে তোমার 1.73। তার মানে যখন ঢাল 1 বলবে তখন আমি আসলে কি বুঝবো? যে আমার সরল রেখাটা এক্স অক্ষের সাথে মানে 45 ডিগ্রি কোণে আছে, মানে এইভাবে বাঁকানো আছে। ঢাল যদি একটু বড় হয় তার মানে কি আমার সরল রেখাটা আরেকটু খারাপ ভাবে আছে না? ঢাল আরো বেশি হলে আরেকটু খারাপ ভাবে আছে, ঢাল কম হলে কি আরেকটু মানে ফ্ল্যাট হয়ে আছে না? ঢাল দিয়ে বেসিক্যালি আমরা এই যে চেঞ্জটা বুঝি, চেঞ্জ বা পরিবর্তনটা বুঝি।
সে কে কতটুকু বাঁকা অবস্থায় আছে, কে কতটুকু খাড়া অবস্থায় বা কি কতটুকু ফ্ল্যাট অবস্থায় আছে, ঠিক আছে? এই পরিবর্তনটা আমরা ঢাল দিয়ে বুঝতে পারি, ঠিক আছে? ঢাল হচ্ছে কি পরিবর্তন। আর টেন থিটা মানে তো তোমরা জানোই, টেন থিটা মানে কি? টেন থিটা মানে কি? টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না? মানে ভূমির পরিবর্তনের সাপেক্ষে লম্বের পরিবর্তন, এটাই তো টেন থিটা, তাই না? ভূমির পরিবর্তনের সাপেক্ষে লম্বের পরিবর্তন। তো এখন আমরা যেটা দেখবো যে ডিফারেন্সিয়েশন মানে যে আমি বললাম যে ঢাল বের করা, কিভাবে আসলে ডিফারেন্সিয়েশনে ঢাল বের করা হয় সেটা এখন আমি দেখাবো। আচ্ছা, আমাকে কেউ একজন কি বলো তোমাদের 9 10 বেসিক থেকে আমরা যখন আচ্ছা আমাকে 9 10 বেসিক থেকে একটু বলো যে যখন আমরা কোন একটা সরলরেখা আঁকতে চাই, একটা সরলরেখা আঁকার জন্য আমাদের কয়টা বিন্দু লাগে বলতে পারবা? দুইটা ভাই। ভেরি গুড, আমাদের হচ্ছে দুইটা বিন্দু লাগবে। এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু যদি হয় তখন আমরা কি করতে পারবো? ওই বিন্দুর দিকে কানেক্ট করে একটা সরলরেখা আঁকতে পারবো, তাই না? ঠিক আছে, তাহলে এই হচ্ছে x1 একটা বিন্দু, y1 হচ্ছে আরেকটা, মানে x1 y1 হচ্ছে একটা বিন্দু, মানে x1 হচ্ছে তার ভুজ, y1 হচ্ছে তার কোটি, x2 ভুজ, y2 হচ্ছে তার কোটি। এই যদি দুইটা বিন্দু থাকে তাহলে আমরা যেটা করতে পারি একটা সরলরেখা আঁকতে পারি এবং ওই দুইটা বিন্দুর সাহায্যে ওই সরলরেখার ঢাল বের করতে পারি। আচ্ছা বলো তো এই সরলরেখার ঢাল কত হবে? y2 ভাইয়া minus y2 y1 minus y1 x2 minus x1। ভেরি গুড, সবাই জানতো, সবাই জানতো না এটা জানতো আশা করি। y2 minus y1 ডিভাইডেড বাই x2 minus x1, তাই না? কারণ হচ্ছে y2 minus y1 আসলে যদি তোমরা এখানে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি তোমরা দেখবা আসলে y2 minus y1 হচ্ছে এই ত্রিভুজের লম্ব হয় আর x2 minus x1 হচ্ছে তার ভূমি হয়। যাই হোক, সো ঢালটা কি দাঁড়াইলো? ঢালটা দাঁড়াইলো y2 minus y1 আর x2 minus x1। এখন আমরা ডিফারেন্সিয়েশনে দেখবো ডিফারেন্সিয়েশন মানে আসলে ঢাল বের করা, কিন্তু এই ঢালের সাথে আগের ঢালের একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা গ্রাফিক্যালি জিনিসটা দেখবো। আচ্ছা এবার আসো ডিফারেন্সিয়েশনে যাই। আচ্ছা আরেকটা কথা বলো আমাকে, আচ্ছা y1 কে কি চাইলে আমরা fx1 লিখতে পারি? y মানে তো আমরা fx জানি না, তাহলে y1 কে আমরা হ্যাঁ ভাইয়া লিখতে fx1 পারি। লিখতে পারি, fx1 লিখতে পারি। আর y2 কে চাইলে আমরা fx2 লিখতে পারি, fx2 লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যেটা করলাম যে এখানে দুইটা বিন্দু নিলাম, যেটাকে আমরা একটু আগে x1 y1 লিখছি তাকে চাইলে x1 fx1 ও লেখা যায়, কারণ আমরা জানি y fx লেখা যায়। সুতরাং x1 fx1 একটা বিন্দু আর x2 fx2 আরেকটা বিন্দু। এটা যদি থাকে তাহলে আমাদের নরমাল নিয়মে ঢাল হয় y2 মানে হচ্ছে fx2 মাইনাস fx1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এই হচ্ছে গিয়ে ঢাল হয়। এখন ডিফারেন্সিয়েশনে গেলে এই ঢালটার চেহারা কেমন হয় দেখি। আচ্ছা এখন ঝামেলাটা কোথায় দেখো, ঝামেলাটা হচ্ছে আমি যে ঢালগুলো বের করতেছি এই ঢালগুলো কিন্তু সরলরেখার জন্য। আমার এমন ইচ্ছা হয় না যে আমি একটা বক্ররেখা আছে সেই বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল বের করব, প্রত্যেকটা বিন্দুতে ঢাল বের করব, প্রত্যেকটা বিন্দুতে তার ঢাল বের করব, ঢাল বের করে করে দেখবো সেই বক্ররেখাটা কখন উপরের দিকে উঠতেছে কখন নিচের দিকে নামছে তার পরিবর্তনটা বের করব। কিন্তু বক্ররেখার ঢাল বের করার জন্য তো আমি কোনো ফর্মুলা জানি না, আমি যে ঢালটা বের করলাম সেটা তো সরলরেখার ঢালের জন্য। তাহলে ডিফারেন্সিয়েশন যদি আমি জানা থাকে তাহলে আমি বক্ররেখা সরলরেখা যে কোনো কিছু ঢাল বের করতে পারবো, আর কিভাবে বের করবো সেটা হচ্ছে কথা। তো এবার চলো আমি একটা বক্ররেখা আঁকি। এবার আসলে একটা বক্ররেখা আঁকা যাক। ধরো এটা একটা বক্ররেখা, ঠিক আছে? এখন আমি ধরে নাও যে আমি এইখানে একটা, আমি অন্য কালারে দেখাই, আজকে ক্লাসটা ডিফারেন্স যারা বুঝতে চাও তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমি এখানে দুইটা বিন্দু নিলাম, ঠিক আছে? এই বিন্দুটা হচ্ছে x1 fx1 আর এখানে একটা বিন্দু নিলাম যেটার নাম দিচ্ছি আমি x2 fx2। ওকে, এই হচ্ছে কি আমার দুইটা বিন্দু। আচ্ছা তাহলে এই দুইটার জন্য মধ্যে যদি আমি ঢাল বের করতে চাই তাহলে আমি যেটা করব এই দুইটা বিন্দুকে কানেক্ট করে দেবো, তাই না?
সো এই দেখো তো তাদেরকে কানেক্ট করলাম, একটা সরলরেখা পাইলাম। এবার এই সরলরেখাটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কোন কোণ তৈরি করছে সেই কোণ বের করব, বা এই যে এই দুইটা বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে তার ঢাল বের করতে পারবো, তাই না? তো তার ঢালটা কি আসবে? তার ঢাল আসবে এখানে fx2 মাইনাস fx1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আচ্ছা, এখন যে ঝামেলাটা হইলো কি, আমি চাচ্ছি কি ঢালটা, এই যে দুইটা বিন্দুর মধ্যে যে ঢাল আমি বের করলাম, ঠিক আছে, আমি চাচ্ছি এই পরিবর্তনটা খুব অল্প সময়ের মধ্যে করব। তুমি একটা জিনিস খেয়াল করো, আমার যখন এই দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু কিন্তু একটু দূরে দূরে আছে, তাই না? কিছুটা দূরে দূরে আছে, কিছুটা দূরে দূরে আছে। এখন আমি চাচ্ছি কি, ধরো এইদিকে যদি আমি সময়টা নিতাম, সময়ের গ্রাফ যদি নিতাম, এইদিকে যদি সময় নিতাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, এই পরিমাণ সময়, মানে এই পরিমাণ সময়ের পরিবর্তনের সাপেক্ষে এই পরিমাণ একটা পরিবর্তন আমি পাইছি, তাই তো? কিন্তু আমি চাচ্ছি কি এত বড় সময়ের জন্য আমি কাজ করব না, কারণ তোমরা জানো আমরা যখন ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের সাপেক্ষে কোনো কিছু ঢাল বের করি বা তার পরিবর্তনের হার বের করি, সেটা খুব অ্যাকুরেট রেজাল্ট দেয়, তাই না? খুব অ্যাকুরেট রেজাল্ট দেয়। এখন আমি যদি এই যে বড় দুইটা বিন্দুর পার্থক্য যত বেশি হবে, তত আমার রেজাল্টটা কিন্তু অ্যাকুরেট কম হবে। মনে করো আমি কারো অবস্থা জানতে চাচ্ছি, আমি এখন কেউ বললো যে কি ভাই আমি এই যে কেউ বললো যে ভাই আমি সকাল 8টা বাজে, ধরো এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 10, ঠিক আছে? কেউ বললো যে ভাই আমি সকাল 8টা থেকে পড়া শুরু করছি, পড়তে 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 দেখো আমার পড়ার পরিমাণ বাড়তেছে, পড়ার পরিমাণ বাড়তে 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 10টা বাজে এই পরিমাণ পড়ালেখা আমি করছি। যে ধরো 8টা বাজে আমি এখানে যদি ঘন্টা দিতাম, তাহলে ধরো এখানে 4 ঘন্টা, আর এখানে ধরো কয় ঘন্টা, 6 ঘন্টা, তাহলে 8টা বাজে আমি 4 ঘন্টা পড়ছিলাম, 8টা বাজে 4 ঘন্টা পড়ছি, এভাবে করতে 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 10টা বাজে গিয়ে আমি 6 ঘন্টা পড়ালেখা করছি, বা 6টা চ্যাপ্টার পড়ছি। ধরো 8টা বাজে 4টা চ্যাপ্টার পড়ছি, 10টা বাজে 6টা চ্যাপ্টার পড়ছি, তাহলে আমি প্রতিনিয়ত পড়ার পরিমাণ বাড়ায় দিছি, ঠিক আছে? আবার কারো গ্রাফ এমন হইতে পারে না, সে এইভাবে করে এখানে যাইতে পারে, তখন ব্যাপারটা কি দাঁড়াইলো, সে কিন্তু প্রতিনিয়ত পড়ার পরিমাণ কমাইছে, কিন্তু সে যখন এক্সাক্ট 10-এ গেছে তখন হচ্ছে তার অবস্থান ছিল এইখানে। ব্যাপারটা যে সমস্যাটা হয়, যখন তুমি বড় কোনো ডিস্টেন্সের সাপেক্ষে কোনো কিছু ঢাল বের করবা বক্ররেখার জন্য, তখন আসলে তুমি এক্সাক্ট ভ্যালুটা তুমি নাও পাইতে পারো, এক্সাক্ট ভ্যালুটা তখন তুমি নাও পাইতে পারো। কেন পাবো না এক্সাক্ট ভ্যালুটা? কারণ পরিবর্তনটা তো প্রতি সময়ে সময়ে আমি জানি না। আমি একটা মানুষের পরিবর্তন যত ক্ষুদ্র সময়ে সময়ে দেখবো, তখন আমি এক্সাক্ট জিনিসটা জানতে পারবো যে না, সে এই সময়ে এই অবস্থায় আছে, একটু পরে সে ওই অবস্থায় আছে, মানে প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে আমি তার পরিবর্তনটা জানতে পারবো। কিন্তু যদি তার চেঞ্জটা একটু বড় সময়ের সাপেক্ষে হয়, তখন কেন প্রত্যেকটা সেকেন্ডে 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 তার আমি পরিবর্তন জানি না। আমি শুধু জানি, ধরো একটা গাড়ির কথা চিন্তা করো, একটা গাড়ি বললো যে আমি ধরো এখন হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে 5 সেকেন্ড সময় আমি তার বেগ দেখতে চাইলাম, তখন দেখলাম যে তার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আবার 10 নম্বর সেকেন্ডে আমি তার বেগ দেখতে চাইলাম, ঠিক আছে, তখন আমি দেখলাম যে তার বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। আবার আরেকটা গাড়ি, এখন এই যে তার বেগ যে বাড়ছে 5 মিটার পার সেকেন্ড বাড়ছে 5 সেকেন্ডের ব্যবধানে, কিভাবে বাড়ছে সেটা তো আমি জানি না, কারণ আমি মাঝখানে 5 সেকেন্ডের খবর আমি জানি না। মাঝখানের 5 সেকেন্ডের খবর আমি না জানার কারণে এই বেগটা কি প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে বাড়ছে, নাকি প্রথম 4 সেকেন্ড 20 মিটার পার সেকেন্ডই ছিল, দুপ করে লাস্টের সেকেন্ডে সে গিয়ার বাড়ায় 25 মিটার পার সেকেন্ড করছে, সেটা তো আমি জানি না। অথবা আবার আরেকটা ব্যক্তি গাড়ির বেগ আমি দেখলাম, সেখানে আমি দেখলাম যে সরি, তো সেখানে আমি খেয়াল করলাম যে কি রে মুছে না কেন, হ্যাঁ, তো সেখানে আমি খেয়াল করলাম যে 5 নম্বর সেকেন্ডে তার বেগ দেখলাম যে 20 মিটার পার সেকেন্ড, তো 10 নম্বর সেকেন্ডে গিয়েও দেখলাম তার বেগ 20 মিটার পার সেকেন্ড। তো ধরে নিলাম যে সে সমবেগে যাচ্ছে, কিন্তু আমি তো তার 10 নম্বর সেকেন্ডের অবস্থা জানি 20 মিটার পার সেকেন্ড, কিন্তু মাঝখানে কি সে সমবেগে চলছে কিনা সেটা তো আমি জানি না। এই যে এই ধরনের সমস্যা, যে আমি প্রত্যেকটা মোমেন্টের অবস্থা জানি না, কোন একটা জিনিসের অবস্থা আমি জানি না, সেটা জানার জন্য আমাকে যেটা করতে হয়, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র সেকেন্ডে তার পরিবর্তন দেখতে হয়। এখন যদি আমি এইভাবে ক্যালকুলেট করতাম, এখন মনে করো যে কারো অবস্থা হচ্ছে যে 5 নম্বর সেকেন্ডে তার বেগ 20 মিটার পার সেকেন্ড, 10 নম্বর সেকেন্ডে গিয়ে দেখলাম তার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন আমি বললাম যে সে অতিক্রান্ত কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এক্সাক্ট কিন্তু বলতে পারবা না,
এক্সাক্ট বললে সেটা পুরোপুরি অ্যাকুরেট হবে না। সেম একইভাবে কারো বেগ যদি আমি বলি 5 নম্বর সেকেন্ড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 10 নম্বর সেকেন্ড থেকে তার বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। কিভাবে বেগটা বাড়ছে সেটা যেহেতু আমি জানি না, তাহলে আমি যদি বলি সে 10 নম্বর সেকেন্ডে সে আসলে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, যেহেতু সে প্রতি সেকেন্ডে 20 মিটার করে বাড়তেছে, তার শেষ বেগ কত, তখন কিন্তু তুমি এক্সাক্ট রেজাল্টটা বলতে পারবে না, কারণ কি প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগ চেঞ্জ হচ্ছে সেটা তুমি জানো না। এখানে হচ্ছে ঝামেলা। এখন ডিফারেন্সিয়েশন আমরা যেটা করি, 5 নম্বর সেকেন্ডে তার বেগ জানি, 5.0001 সেকেন্ডে তার বেগ জানি, এইভাবে প্রত্যেকটা ক্ষুদ্র 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 সেকেন্ডে বাড়তে 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 10 নম্বর সেকেন্ডে তার বেগ জানি। তাহলে আমি কি করলাম, আমি প্রত্যেকটা ক্ষুদ্র 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 সেকেন্ডে তার প্রত্যেকটা অবস্থা জানি। তো যখন আমি ক্ষুদ্র ক্ষুদ্র সেকেন্ডে তার অবস্থাগুলো জানবো, তখন কিন্তু সে এখন আসলে বেগ কত বা সে এখন কি পরিমাণ দ্রুত, তাহলে তার এই অ্যান্সারটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ তার প্রত্যেকটা সেকেন্ডের ইনফরমেশন আমার কাছে আছে। সো এখন আমরা ডিফারেন্সিয়েশনে কিভাবে ঢালটা বের করি সেটা দেখি। সরি, আমার গ্রাফটাই তো মুছে গেছে মনে হয়। আচ্ছা সো ওয়েট, আমি গ্রাফটা আবার একটু আঁকি। ধর একটা বক্ররেখা যেটা একটু আগে আঁকছিলাম, আচ্ছা এখন দেখো এখানে x1 fx1 x2 fx2। আচ্ছা চলো এখন আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এতক্ষণ অনেক কথা বলছি, এই কথাগুলো পরে বললে আমাদের বেশি ভালো হইতো, বুঝতে একটু বেশি ইজি হইতো। যাই হোক, এখন আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ঢালটা বের করব। কিন্তু আমরা যেটা করব, আমি যেটা বললাম যে আমরা দুইটা বিন্দুর মাঝখানে পার্থক্যটা অনেক কমে আনবো, এতটাই কমে আনবো যে তাদের মাঝখানে পার্থক্য নাই বললেই চলবে। তাদের মাঝখানে পার্থক্য থাকবে এইচ পরিমাণ, তাদের মাঝখানে পার্থক্য থাকবে, কারণ যেখানে এইচ টেন্স টু 0, তাদের মাঝখানে পার্থক্য আমি এতটাই কমে আনবো যে তাদের মাঝখানে পার্থক্য হবে শুধুমাত্র এইচ, যেখানে এইচ টেন্স টু হবে 0। এখন দেখো পার্থক্যটা কিভাবে কমে আনা যায়। আমার বিন্দু দুইটা তো এখানে, একটা বিন্দু এখানে, একটা বিন্দু হচ্ছে এখানে, কারণ আমি বললাম যে না বিন্দু দুইটা এত দূরে থাকবে না, বিন্দু দুইটাকে আরেকটু কাছে আনি, এই জায়গায় আনি। এই জায়গায় আনলে দেখো তো এইবার x2 আর x1 এর মধ্যে পার্থক্যটা একটু কমে গেছে না। আমি x2 যদি এখানে না রাখি, তাহলে x2 আর x1 এর মধ্যে পার্থক্য কিন্তু কমে গেছে। আমি যদি এই x2টাকে আরো কাছে আনি, আমি যদি একদম এই জায়গায় নিয়ে আসি, দেখছো দুইটা বিন্দুকে আমি একদম ক্লোজ নিয়ে আসলাম। এখন এখন বলতো এই দুইটা বিন্দুকে যোগ করলে যে সরল রেখাটা হবে, সেই সরল রেখাটা আসলে কেমন হবে দেখতে। এবার আমি একটু আঁকি সরল রেখাটা, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা তোমরা 9-10 একটা জিনিস পড়ছো, স্পর্শক বলতে একটা জিনিস পড়ছো, স্পর্শক। তোমরা একটা জিনিস খেয়াল করো, যখন আমি যেটা করলাম, দুইটা বিন্দু দেখো x1 x2 দূরে দূরে ছিল, এখন আমি x1 x2 এদেরকে কাছে আনতে আনতে খুব ক্লোজ নিয়ে আসছি, এতটাই ক্লোজ যে তাদের x1 যে x2 থেকে x1 যখন তুমি বিয়োগ করবা, তখন তুমি বিয়োগফল কত পাবা বলো তো, h পাবা, যেখানে h হচ্ছে 0-র খুব কাছাকাছি। তার মানে তারা এতটাই ক্লোজ যে তাদেরকে বিয়োগ করলে 0-র খুব কাছাকাছি একটা ভ্যালু আসে। এখন যখন দুইটা বিন্দু যখন খুব কাছে চলে আসবে, তখন ওই দুইটা বিন্দুকে যদি তুমি যোগ করো, তখন তুমি কিন্তু যেই সরল রেখাটা পাবা, সেই সরল রেখাটা কোন একটা বক্ররেখার উপর স্পর্শক হয়। আমার এই কথাটার মিনিং বুঝছো কিনা, বুঝতে পারছো সবাই? এখন আমার টার্গেট হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ঢাল বের করা। কিন্তু তুমি দেখো যখন একটা বিন্দু ছিল এইখানে আর একটা বিন্দু ছিল এইখানে, তখন আমি দুইটা বিন্দুর মাঝখানে যখন একটা সরল রেখা আমি আঁকছি, ওই সরল রেখাটাকে আমরা বলতাম ছেদক রেখা, ছেদক। ডিফারেন্সিয়েশন হবে যখন, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ঢাল বের করা, কিন্তু এটা কার ঢাল বের করা, এটা হবে স্পর্শকের ঢাল বের করা, এর স্পর্শকের ঢাল বের করা। সো ছেদক রেখা যখন স্পর্শক রেখায় কনভার্ট হবে, তখন আমি বলতে পারবো যে এখানে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তার মানে দুইটা বিন্দুকে কাছে আনতে 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 এতটাই কাছে আনছি যে তারা কি হয়ে গেছে, ছেদক রেখা, ওই দুইটা বিন্দুর মাঝখানের যে সরল রেখাটা সেটা ছেদক রেখা থেকে স্পর্শকের কনভার্ট হয়েছে। আর এই স্পর্শকের যখন আমি ঢাল বের করব, তখন সেই ঢালটাকে বলবো আমরা ডিফারেন্সিয়েশন।
এখন চলো সেই স্পর্শকে ঢালটা বের করি। আমি তো আমার বিন্দুগুলো তো আশা করি দেখতে পারতেছো তোমরা সবাই, বিন্দুগুলো কোথায় আছে, অন্য কালার দিয়ে দেখাই। একটা বিন্দু আছে এই জায়গায়, আরেকটা বিন্দু আছে এই জায়গায়, মানে খুবই কাছে। এটা কিন্তু আমি জুম করে দেখাচ্ছি, বাস্তবে কিন্তু তারা আরো বেশি কাছে আছে, অনেক কাছে। x1 আর x2 এর মাঝখানে পার্থক্য নাই বললেই চলে, এতটাই কাছে। এখন চলো আমরা ঢালের ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ঢালের ফর্মুলা অ্যাপ্লাই করি, তো ঢালের ফর্মুলা অনুযায়ী কি আসবে, x2 - x1, তাই তো? আচ্ছা, আর উপরেরটা কি আসবে, fx2 - fx1। এখন তোমরা আমাকে একটা কথা বলো তো, x2 - x1 কে আসলে কি বলা যায়? x2 - x1 এর বিয়োগফল কত? দেখো তো, x2 আছে এই জায়গায়, x1 আছে এই জায়গায়, মানে তাদের মাঝখানে দেখো তো ভুজের পার্থক্য কি খুব কম না? অনেক কম না? তাহলে x2 - x1 এর পরিবর্তে আমি চাইলে h বসাইতে পারবো। h কিভাবে h বসাইতে পারছি? এটাকে বলা যাবে লিমিট h টেন্ডস টু 0। কিভাবে h টেন্ডস টু 0 হইলো? কারণ এই যে h-টা, এই h এর মানটা হবে খুবই ছোট। x2 থেকে x1 কে যদি আমি বিয়োগ করি, কারণ তোমরা দেখো বিন্দু দুইটা যদি এরকম কাছাকাছি হয়, এতটাই কাছাকাছি যদি দুইটা বিন্দু থাকে, তার মাঝখানে কোনো পার্থক্য থাকে? তাহলে তার মাঝখানে পার্থক্য কিন্তু খুব ছোট হয়। সো এখানে যদি আমার x1 থাকে, এখানে যদি আমার x2 থাকে, তাহলে x2 থেকে x1 যদি বিয়োগ করি, তাহলে পার্থক্যটা কি টেন্ডস টু 0 হবে না? টেন্ডস টু 0 হবে না? তো এই x2 - x1 কে তাহলে আমি অন্যভাবে কি ডাকতে পারি? h ডাকতে পারি না? আমি অন্যভাবে তাকে বলতে পারি x2 - x1 এর পরিবর্তে আমি h বসাতে পারি, কারণ h টেন্ডস টু হচ্ছে 0। তাহলে x2 - x1 এর পার্থক্যটা খুবই কম এবং h এর পার্থক্য হচ্ছে খুবই কম। তাহলে h2 - x1 এর পরিবর্তে আমি h বসাতে পারি, ঠিক আছে? এই জন্য আমি যেটা করলাম, ঢাল বের করার জন্য x2 - x1 এর পরিবর্তে আমি h বসাই দিলাম। এবার উপর একটু চেঞ্জ করি। আচ্ছা বলো তো, এই যে দেখো, এখানে যদি আমার এইটা যদি গ্রাফ হয়, এখানে যদি আমি একটা বিন্দু নেই, আরেকটা বিন্দু এই এখানে যদি একটা বিন্দু নেই, আরেকটা বিন্দু যদি এইখানে নেই, এতটাই কাছে নেই, তাহলে বলতো তার হাইট কি পরিমাণ বাড়ছে? এটা যদি fx হয়, তাহলে আমি যদি বলি যে hx বাড়ছে, দেখো এখানে হচ্ছে কি আমার x1 ছিল, এখানে ছিল, আমি কিন্তু জুম করে দেখাচ্ছি, বাস্তবে কিন্তু তারা আরো কাছে আছে। আর এই জায়গার পয়েন্টটাকে আমি বলতে পারি x1 + h, তাই না? অল্প h পরিমাণ ভুজের পরিবর্তন হয়েছে। তাহলে h পরিমাণ ভুজের পরিবর্তন যদি হয়, তাহলে কোটির পরিবর্তন কি পরিমাণ হয়েছে? f of x + h না? তাহলে কোটি x1 + h এ গিয়ে কোটি কত হবে? f of x + h। x1 পয়েন্টে যদি কোটি হয় f of x1, তাহলে x1 + h পয়েন্টে গিয়ে কোটি কত হবে? f of x1 + h হবে। তাহলে কোটি দ্বয়ের পার্থক্যকে আমি কি বলতে পারবো বলতো? f of x + h minus f of x, এটা বলতে পারবো না? এটা বলতে পারবো কিনা? আমি আবার বলতেছি, দেখো আমি ধরো বিন্দুগুলোকে আমি আবার একটু দেখাই, যে ধরো এটা যদি আমার ছক কাগজ হয়, আমি বলতে চাচ্ছি কি বিন্দু দুটো হবে খুবই কাছে। এখন তোমাদের বোঝার সুবিধাটা আমি একটু জুম করে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা মনে করো না যে বিন্দুগুলো কিন্তু এতটা দূরে দূরে আছে, বিন্দুগুলো আরো কাছে আছে। ধরো আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে, তাহলে ধরো বিন্দুগুলো এই পরিমাণ দূরে আছে। এখন ধরো এই বিন্দুটাকে যদি আমি নাম দেই, এই বিন্দুটা হচ্ছে আমার এক্স পয়েন্ট, এটার ভুজ যদি এক্স হয়, তাহলে এর ঠিক কাছে, একদম কাছে আরেকটা বিন্দু, সেই বিন্দুকে আমি বলতে পারি এক্স প্লাস এইচ, যেখানে এইচ হবে জিরোর খুব কাছাকাছি, মানে অল্প পরিমাণ ভুজ বাড়ছে, মানে এক্স এর সাথে আমি জিরোর খুব কাছাকাছি একটা ভ্যালুকে যোগ করছি, তার মানে ভুজের পরিবর্তন খুব অল্প পরিমাণ হয়েছে। ওকে, তাহলে এই বিন্দুর ভুজ কত? এই বিন্দুর ভুজ হচ্ছে এক্স প্লাস এইচ। আর এই বিন্দুটার ভুজ কত? এই বিন্দুর ভুজ হচ্ছে শুধু এক্স। এখন বলো এক্স বিন্দুর কোটি তাহলে কত? এক্স বিন্দুর কোটি হবে এফ অফ এক্স। তাহলে এক্স প্লাস এইচ বিন্দুর কোটি কত হবে বলতো? এক্স প্লাস এইচ বিন্দুর কোটি এফ অফ এক্স প্লাস এইচ হবে না? বুঝতে পারছো? একটা বিন্দু ভুজার কোটি থাকে না? হ্যালো, বুঝতে পারছো? জি ভাইয়া। আলিফ বুঝতে পারছো? আলিফ, জি ভাইয়া। হ্যাঁ দেখো, তো আমার হচ্ছে দুইটা বিন্দু ছিল, আমি যেটা বলছি যে দুইটা বিন্দুকে যোগ করলে সরলরেখা হয়, সেই সরলরেখার ঢাল বের করা হচ্ছে আমাদের টার্গেট। বাট আমরা চাচ্ছি যে দুইটা বিন্দুকে এতটাই কাছে রাখবো যে ওই দুইটা বিন্দুকে যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যাবে, সেই সরলরেখাটা আসলে আর ছেদক হবে না, সেটা স্পর্শক হয়ে যাবে। স্পর্শ কিন্তু একটা বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? মানে আমাদের বিন্দুগুলো এতই কাছে থাকবে যে দেখলে মনে হবে সেটা আসলে একই বিন্দু, দুইটা বিন্দু আলাদা দুইটা বিন্দু না।
তো আমি একটু জুম করে তোমাদের বোঝার সুবিধাতে দেখাচ্ছি যে ধরো দুইটা বিন্দুর মাঝখানে এই অল্প পরিমাণে পার্থক্য বিদ্যমান, তাহলে একটা বিন্দুর ভুজ যদি এক্স হয় তাহলে আরেকটা বিন্দুর ভুজকে আমি বলতে পারি এক্স প্লাস এইচ, কারণ পার্থক্য খুব অল্প পরিমাণ, এই জন্য আমি বললাম এক্স প্লাস এইচ। তাহলে একটা বিন্দুর কোটি যদি এফ এক্স হয় তাহলে আরেকটা বিন্দুর কোটি হবে এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে ফাংশনের ভিতরে এক্স প্লাস এইচ বসায় দিলে তাহলে তার কোটিটা পাবো না, এফ অফ এক্স প্লাস এইচ এর জন্য এফ অফ এক্স প্লাস এইচ, আর এক্স এর জন্য কোটি হচ্ছে এফ অফ এক্স। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে ভুজের জন্য, প্রত্যেকটা ভুজের জন্য আমি আলাদা আলাদা কোটি পাইলাম। তাহলে এখন আমি তো দুইটা বিন্দুর ভুজও জানি কোটিও জানি, তাহলে আমার ঢাল বের করে ফেলি। সো ঢালটা কি দাঁড়াইলো, ডিফারেন্সিয়েশনের ঢালটা কি দাঁড়াইলো, তাহলে ঢালটা দাঁড়াইলো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এইচ কিভাবে লিখতে পারছি আমি, কারণ দেখো তো আমার ভুজগুলো কি ছিল, একটা ভুজ ছিল এক্স প্লাস এইচ ছিল দ্বিতীয় বিন্দুর ভুজ, প্রথম বিন্দুর ভুজ ছিল এক্স, তাহলে বিয়োগ করলে কি দাঁড়াবে, বিয়োগ করলে দাঁড়াবে লিমিট এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স এক্স কাটা শুধুমাত্র এইচ থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের মূল নিয়মে ডিফারেন্সিয়েশনের সেই সূত্র। ওকে, এটাই হচ্ছে সেই সূত্র। তোমাকে যদি যে কোনো ফাংশন দেওয়া থাকে, তুমি যেটা করবা সেই ফাংশনের সাথে অল্প পরিমাণ একটা ভ্যালু যেটা হচ্ছে এইচ, এইচ কে যোগ করবা ফাংশনের ভিতরে, যোগ করে তার থেকে ফাংশনের আগের অবস্থাকে বিয়োগ করবা, বিয়োগ করে তাকে এইচ দিয়ে ভাগ করবা, এবং ওই ভাগ করার পরে যে ফাংশনটা পাবা সেই ফাংশনে তুমি লিমিট বের করবা এইচ টেন্ডস টু জিরোর জন্য, সেই লিমিটিং ভ্যালুটাই হবে ওই ফাংশনের ঢাল বা ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা যেটা করলাম যে আমরা ঢাল বের করলাম, ঢাল বের করলাম কিভাবে, দুইটা বিন্দুর ঢাল বের করতে পারি আমরা, দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করতে পারি, কিন্তু আমরা এখন যেটা করছি যে দুইটা বিন্দুরই ঢাল বের করছি, কিন্তু দুইটা বিন্দুকে অনেক কাছাকাছি কল্পনা করছি, এতটাই কাছাকাছি যে একটা বিন্দুর ভুজ যদি এক্স হয় আরেকটা বিন্দুর ভুজ হচ্ছে এক্স প্লাস এইচ, একটা বিন্দুর কোটি যদি এফ অফ এক্স হয় আরেকটা বিন্দুর কোটি হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ। তার মানে এতটাই কাছাকাছি দুইটা বিন্দু আছে, তখন যদি ওই দুইটা বিন্দুর মধ্যে আমি ঢাল বের করি সেই ঢালটাই হচ্ছে কি আমার ডিফারেন্সিয়েশন। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। এফ অফ এক্স কেন, মানে এফ অফ ধরছেন কেন ভাই, ওয়াই ধরলে কি হইতো? হ্যাঁ, ওয়াই ধরলে কোনো সমস্যা হইতো না, ওই ওয়াই কেও তো এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স লেখা যায়, আমরা জানি না ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ফাংশন হিসেবে লেখা যায় না, সো ওয়াইও বলতে পারতাম আমরা, আমরা এফ অফ এক্সও বলতে পারবো। তো আমরা এফ অফ এক্স বলছি কারণ বইয়ের মধ্যে এফ অফ এক্স দেওয়া আছে, যেন তোমরা বই পড়লে তোমাদের জন্য জিনিসটা কমফোর্টেবল হয় পড়তে, বুঝতে পারছো? আচ্ছা এখন বলো তোমরা ডিফারেন্সিয়েশন এই ডেফিনেশন কারা কতটুকু বুঝছো, আমার সাথে একটু শেয়ার করতে পারো, আমি হয়তো অত ভালোভাবে বুঝতে পারি না, আমি জানি না, তো এখন তোমরা কতটুকু বুঝছো একটু শেয়ার করো আমার সাথে, বুঝতে পারছো? ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনটা বুঝতে পারছো, কিভাবে আসলে ঢাল বের করাই ডিফারেন্সিয়েশন হইলো এবং কখন হইলো? যে খালেজা বলো তো, যে এই যে ডিফারেন্সিয়েশনটা করলাম এটা কখন একটা জিনিস আসলে ডিফারেন্সিয়েশন বলি, ঢাল বের ডিফারেন্সিয়েশন যখন আমরা ঢাল বের করি আমরা আসলে কিসের ঢাল বের করি? স্পর্শকের ঢাল। ভেরি গুড, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে স্পর্শকের ঢাল। নর্মাল ঢাল তো আমরা হচ্ছে যে দুইটা বিন্দুকে যোগ করলে যে সরলরেখা থাকে সেটা যদি একটা বক্ররেখার মধ্যে তুমি কানেক্ট করো তাহলে তুমি দেখবা যে সেটা অলরেডি একটা ছেদক হয়, মানে ছেদক রেখার ঢাল হয় একটা বক্ররেখার জন্য, আমরা যদি নর্মালি ঢাল বের করতে চাই। কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনে যেটা করি দুইটা বিন্দুকে এতটাই কাছে নিয়ে আসি যে দুইটা বিন্দু দেখো এতটাই কাছে হয়ে যায় যে তাদেরকে যখন আমি যোগ করি তখন সেই সরলরেখাটা কি হয়, একটা ওই বক্ররেখার উপর একটা স্পর্শক হয়। আর স্পর্শক কি সেটা তো আমরা 9 10 পড়ছি, স্পর্শক হচ্ছে যেটা একটা বিন্দু দিয়ে যায়, টাচ করে যায়, শুধু স্পর্শ করে যাবে। সো এখন চলো এই যে আমাদের ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা আছে এই ফর্মুলা দিয়ে এখন আমরা যে কোনো আমাদের ডিফারেন্সিয়েশনের যে প্রত্যেকটা সূত্র আছে সেই সূত্রগুলো প্রমাণ করব, এবং এই প্রমাণটা পরীক্ষায় আসে এই প্রমাণগুলো, এবং এই ফর্মুলা গুলাই আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই ফর্মুলাগুলো প্রত্যেকটা ডিফারেন্সিয়েশনে অ্যাপ্লাই করব। ওকে ভাইয়া, এই ছেদকের হ্যাঁ যে বলো। স্পর্শ কোনোভাবে মনে করেন আমি ছেদকের ঢালটা বের করলাম আর এই স্পর্শকের ঢাল দুটা কি সবসময় সমান হবে একটা রেখার জন্য? অবশ্যই সমান হবে না, অবশ্যই সমান হবে না, কারণ ছেদকের ঢাল যখন তুমি বের করবা তুমি ফাংশনের অনেকগুলো পয়েন্টকে ওই বাদ দিয়ে রেখেছো, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো ছেদকের ঢালটা অ্যাকুরেট ভ্যালু দিবে না তোমাকে, কারণ তুমি খুব বড় বড় পয়েন্টের মাঝখানে তুমি ইয়া করছো, দেখো তুমি এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, তখন তুমি তাদের মাঝখানে ঢাল বের করছো, হ্যাঁ তুমি তো যেটা করছো যে এই পয়েন্টের মাঝখানে ঢাল বের করছো, কিন্তু মাঝখানের পয়েন্টগুলো কেমন ছিল সেটা কিন্তু তুমি জানো না, এবং কেন আসলে অ্যাকুরেট ভ্যালুটা হচ্ছে না আমি এখন তোমাকে দেখাচ্ছি। দেখো আমি যদি আরেকটা ফাংশনে গ্রাফ আঁকি অন্য একটা কালারে, তুমি দেখো তো, এবার আশা করি তুমি বুঝবা। দেখো তো এই সেকেন্ড ফাংশনে এটা হচ্ছে প্রথম ফাংশন, ফার্স্ট
এইটা হচ্ছে সেকেন্ড ফাংশন। আমি এবার থার্ড আর একটা ফাংশন আঁকবো। এইবার একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমি যদি এই একটা পয়েন্ট নিই আর এই একটা পয়েন্ট নিই, এই তিনটা ফাংশনের গ্রাফের জন্যই আমার ঢাল কিন্তু সেম আসবে, তাই না? দেখো তো, দুইটা বিন্দুকে যদি যোগ করো তোমার ঢাল অলওয়েজ সেম আসবে না? তিনটা ফাংশনের গ্রাফের জন্যই। কারণ আমি ধরো এই বিন্দুটা দিলাম 3,1 আর এই বিন্দুটা দিলাম হচ্ছে ধরো 5,5। এখন তুমি ঢাল বের করো, কারণ দেখো তো এই বিন্দুটা কিন্তু তিনটা ফাংশনের মধ্যেই আছে। তাহলে এখন তিনটা ফাংশনের জন্য যদি আমি ছেদক রেখার ঢাল আঁকি, এই ছেদক রেখার ঢাল একই আসবে, তাই না? কত আসবে? 5 - 1 ডিভাইডেড বাই 5 - 3, 4/2 = 2। মানে এই ফাংশনের প্রথম ফাংশনের জন্য এটা ঢাল আসবে 2, সেকেন্ড ফাংশনের জন্য 2, থার্ড ফাংশনের জন্য 2। বাট তিনটা ফাংশনকে দেখতে কি একই রকম? এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের ডিফারেন্সিয়েশন করা লাগে। কারণ ডিফারেন্সিয়েশনে আমরা যেটা করি, প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে আমরা ঢাল বের করি। প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে যখন আমরা ঢাল বের করি, তখন আসলে তোমার চেহারা যদি এরকম বাঁকা তেরা হয়, এভাবে এভাবে হয়, তাহলে তোমার ঢালগুলো ওইভাবে আসবে। ঢাল বাড়বে, কমবে, বাড়বে, কারণ প্রত্যেকটা বিন্দুতে ঢাল বের করছে। আর তোমার চেহারা যদি এইভাবে হয়, তোমার ঢালগুলো ওইভাবে আসবে। প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে ঢাল বের করবো, তো প্রত্যেকটা বিন্দুর ঢাল দেখে আমি বুঝতে পারবো যে সে, আচ্ছা তার ঢাল যেহেতু এভাবে এভাবে বাড়তেছে, তাহলে তার ফাংশনের গ্রাফটা তাহলে এভাবে, মানে এভাবে হয়তো বা বাড়ার কথা। অথবা তার ঢাল যেহেতু বেড়ে আবার কমছে, তাহলে তার ফাংশনটা হয়তো এভাবে এভাবে উঠছে, তাহলে এরপর আবার নেমে গেছে নিচের দিকে। তাহলে ডিফারেন্সিয়েশন করলে আমরা তার এক্সাক্ট চেহারাটা বের করতে পারি। কিন্তু যদি তুমি এমনিতে ছেদক রেখার ঢাল বের করো, তাহলে তুমি এক্সাক্ট চেহারা বের করতে পারবে না। কারণ আসলে তুমি তখন দুইটা বিন্দুর মাঝখানে ঢাল বের করতেছো, কারণ দুইটা বিন্দুর অবস্থান তো দূরে দূরে থাকে। তো যখন দুইটা বিন্দু একটু ডিস্টেন্সে থাকে, তখন তার মাঝখানে আসলে সে কিভাবে পথ অতিক্রম করছে, সেই মাঝখানের অতিক্রান্ত পথ তো আমি বুঝতে পারি না। তার অতিক্রান্ত পথ সম্পর্কে কোনো আইডিয়া পাওয়া যায় না। সে মাঝখানে এইভাবে করে পেঁচায় পেঁচায় এসে ওই পয়েন্টে আসলে তার ঢাল যা হবে, মাঝখানে যদি সে স্ট্রেট লাইনের মতো যায়, তাহলে তার ঢাল সেমই হবে। তখন কি তুমি এক্সাক্ট রেজাল্ট দিতে পারবা? এক্সাক্ট রেজাল্ট দিতে পারবা না। এটাই হচ্ছে কি আমাদের মেইন সমস্যা, যেটা সমাধান করার জন্য আমাদের প্রত্যেকটা পয়েন্টের পরিবর্তন দরকার, প্রত্যেকটা পয়েন্টের ঢাল বের করা দরকার। প্রত্যেকটা পয়েন্টের ঢাল শুধুমাত্র তুমি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বের করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ বলো। বা ছেদক আর স্পর্শকের আলাদাভাবে একটু কাজটা বলবেন, মানে এদের কাজ কি? না, ছেদক রেখা তো দেখো, ছেদক রেখা আমরা 9 10 এ পড়ছি। ছেদক রেখা আসলে, ছেদক রেখা হচ্ছে কি, যখন তুমি এখানে মানে একটা ফাংশনের মধ্যে কি ভাই এটা বলছে, ফাংশনের মধ্যে যখন তুমি দুইটা পয়েন্ট নিবা ফাংশনের উপরে, তখন তুমি যদি একটা ফাংশনে দুইটা পয়েন্টকে যোগ করো, দুইটা পয়েন্টকে যোগ করলে তো অবশ্যই সেটা ফাংশনকে ছেদ করবে না। একটা বৃত্তের উপর দুইটা পয়েন্টকে যদি তুমি যোগ করো, তাহলে অবশ্যই সেটা বৃত্তকে ছেদ করবে। তো তখন সেটা হবে ছেদক রেখা, ঠিক আছে? এখন এখন কথা হচ্ছে গিয়ে, তাহলে স্পর্শক কি করবে? স্পর্শক হচ্ছে গিয়ে এই যে ছেদক রেখাটা আছে, এই ছেদক রেখা, আমি ছেদক রেখা চাচ্ছি না, আমি চাচ্ছি এই দুইটা বিন্দু খুবই ক্লোজ চলে আসবে। খুব ক্লোজ চলে আসলে তখন যেটা হবে, আমি একটা বিন্দু পাবো, দুইটা বিন্দু আর পাবো না আদতে। কারণ বিন্দুগুলো এতটাই কাছে যে তখন সেই দুইটা বিন্দু আসলে একটা বিন্দুতে কনভার্ট হয়ে যাবে, তখন আমি ওই বিন্দুতে তার ঢাল বের করতে পারবো। ঠিক আছে? এভাবে করে তার পাশের বিন্দুতে আমি আবার আরেকটা ঢাল বের করতে পারবো, তার পাশের বিন্দুতে আমি আবার একটা ঢাল বের করতে পারবো। এই যে দেখো ঢালগুলো, যে প্রত্যেকটা ঢালের পরিবর্তনটা দেখতেছি আমি, এক ঢালগুলো দেখে 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 আমি বুঝতে পারবো যে ফাংশনটা আসলে কিভাবে উপরে উঠছে, কিভাবে নামছে, সেই জিনিসটা আমি আসলে গেস করতে পারবো আর কি। আর কথা হচ্ছে যে কি, তাহলে এখন আমি এই যে স্পর্শকের ঢালটা বের করে আমি কিভাবে ডিফারেন্সিয়েশন করবো, সেটা আমি, চলো আমরা কিছু ফাংশনের ডিফারেন্সিয়েশন দেখি, তাহলে বুঝতে পারবো। স্যার f(x2) সমান কি লিখছিলেন আমি দেখতে পাইনি কিছু। কোথায়? এই যে এটা? জি স্যার, আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি কিছু দেখিনি। আচ্ছা, এটা আমি অনেক কথাই বলছি, তো এখন তুমি এটা রেকর্ড দেখে নিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আসো, এবার আমরা হচ্ছে কিছু ফাংশনের জন্য ডিফারেন্সিয়েশন বের করে দেখি। এই ডিফারেন্সিয়েশন বের করলে কি কি আসে। তো আমি প্রথমে তোমাদেরকে ডিফারেন্সিয়েশন ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। ফর্মুলাগুলো লিখে দেওয়ার পরে সেই ফর্মুলাগুলোকে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রুফ করব। সো এটা হচ্ছে আমাদের টার্গেট। সো চলো আমরা ডিফারেন্সিয়েশন ফর্মুলাগুলো একটু দেখি। সো ফর্মুলা 1 হচ্ছে, তুমি যদি x⁴n কে ডিফারেন্সিয়েশন করো, সো x হচ্ছে একটা, ধরো x একটা ফাংশন বা একটা চলক। এই চলকের মাথায় যদি n থাকে, x⁴n কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন অ্যান্সার আসবে n * x⁴n - 1। ঠিক আছে?
ডিফারেন্সিয়েশনে তোমরা মিনিং গুলো আরো খুব ভালোভাবে বুঝবে যখন আমরা একদম লাস্টের চ্যাপ্টারটা করবো ডিফারেন্সিয়েশনের। লাস্টের চ্যাপ্টার ডিফারেন্সিয়েশনে প্রচুর অ্যাপ্লিকেশন থাকে, ওই অ্যাপ্লিকেশন গুলো যখন আমরা দেখবো, বাস্তব জীবনের অ্যাপ্লিকেশন গুলো, তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে আমি আসলে কি বলতে চাচ্ছি। যে আজকে প্রথম ক্লাস তো তোমরা হয়তো অনেকে নাও ধরতে পারো আমার কথাগুলো, তো যাই হোক তোমরা পরে বুঝতে পারবা। এরপরে ই টু দি পাওয়ার এক্স কে যখন আমি ডিফারেন্সিয়েশন করবো তার অ্যান্সার আসবে ই টু দি পাওয়ার এক্স। এরপরে এ টু দি পাওয়ার এক্স, এই ফর্মুলাগুলো তোমরা লিখে রাখো। এ টু দি পাওয়ার এক্স কে যখন আমি ডিফারেন্সিয়েশন করব তার অ্যান্সার আসবে এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ। তারপরে আছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশন আছে। যখন আমি লন এক্স কে ডিফারেন্সিয়েশন করব তখন আসবে 1/x। এরপরে আমরা ত্রিকোণমিতিক ফাংশনগুলো ডিফারেন্সিয়েশন দেখি। এই ফর্মুলাগুলো পারলেই ডিফারেন্সিয়েশন ম্যাক্সিমাম জিনিস পারবে। sin x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে cos x, cos x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে -sin x। কিভাবে -sin x এর গ্রাফিক্যালি জিনিসগুলো দেখাইতে পারবো ইনশাআল্লাহ একটা সময়। এরপরে tan x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে sec² x, cot x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে -cosec² x। এবার আমরা একটু দেখি ddx অফ sec x কে যদি ডিফারেন্সিয়েশন করি আসবে sec x ইনটু tan x, আর যদি cosec x কে ডিফারেন্সিয়েশন করি অ্যান্সার আসবে -cosec x ইনটু cot x। সো আমার মনে হয় ডিফারেন্সিয়েশনের প্রত্যেকটা ফর্মুলা আমরা লিখছি। এই চ্যাপ্টারে হচ্ছে গিয়ে শুধুমাত্র যদি আমরা এই 10টা ফর্মুলার প্রমাণগুলো দেখি তাহলে আমাদের এই চ্যাপ্টারের শেষ, ঠিক আছে? তো এই চ্যাপ্টারের আলোচনা এই পর্যন্ত। তো আমরা প্রথমে ত্রিকোণমিতিক ফাংশনগুলোর প্রমাণগুলো একটু দেখি যে কিভাবে আসে। সো ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা সবার মনে আছে তো? ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কিন্তু এই যে এইটা, এই ফর্মুলাটা সবাই একটু দেখো। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, যে f of x plus h minus f of x divided by h। এইটা আমি কিভাবে এটা দিয়ে আসলে ঢাল বুঝা সেটা তো তোমাদেরকে দেখাইছি। সো এটা মানে হচ্ছে যে কি একটা স্পর্শক হয়, সেই স্পর্শকের ঢাল কিন্তু এই জিনিসটা হয়, তাই না? স্পর্শকের ঢাল হয় এই জিনিসটা। যখন একটা বিন্দু x হয় আর পাশাপাশি আরেকটা বিন্দু, একটা বিন্দু x f of x হয়, আরেকটা বিন্দু হয় x plus h into f of x plus h, তখন এই দুইটা বিন্দুকে যোগ করলে যেই সরলরেখাটা হয় বা স্পর্শকটা হয়, সেই স্পর্শকের ঢালের ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে? তো এখন আমরা এই ঢালের ফর্মুলাটা দিয়ে প্রত্যেকটা ফাংশনের ডিফারেন্সিয়েশন বের করে দেখবো যে আসলে sin x এর ঢাল করলে cos x আসে। কিভাবে আসে সেটা এখন আমরা প্রমাণ দেখবো। ওকে, তো তোমরা এটা একটু তুলো, এই ফর্মুলাগুলো একটু তুলো, তারপর আমি দেখাচ্ছি, প্রমাণগুলো দেখাচ্ছি। আমি কয়েকটা প্রমাণ নিজে করে দিব, বাকিগুলো তোমরা কিছু কিছু করবা। ফর্মুলাগুলো তোলা হইলে একটু বইলো আমাকে। আমরা থিওরির কথা বলতে গিয়ে অনেক সময় নিয়েছি, তো একটু দ্রুত করতে হবে ম্যাথগুলো। হ্যাঁ তোলা শেষ। ভেরি গুড, সবার শেষ হয়েছে আশা করি। শেষ। সো রিসার্চ তাহলে আমরা এখন চলো আমরা দেখি। এখন আমরা দেখব যে ddx অফ sin x, sin x কে কিভাবে cos x লেখা যায় এটার প্রমাণটা আমরা দেখি। চলো একটা দেখালে আশা করি তোমরা বাকিগুলো পারবে, এগুলো খুবই ইজি। আচ্ছা, তো তার মানে আমরা এখন কাকে ডিফারেন্সিয়েশন করব বলো তো ভাইয়া? ফাংশন অফ sin x কে। তাহলে আমার fx কত হবে বলো তো? fx ইজ ইকুয়াল টু কি? fx ইজ ইকুয়াল টু sin x, তাই না? fx ইজ ইকুয়াল টু sin x। এখন আমার ডিফারেন্সিয়েশন করতে হলে তাহলে f of x plus h ইজ ইকুয়াল টু কত আমার বলো তো? f of x plus h ইজ ইকুয়াল টু হবে sin of x plus h, তাই না? f of x plus h ইজ ইকুয়াল টু sin of x plus h। এখন আমি চাচ্ছি এই sin x ফাংশনটার ঢাল বের করব, স্পর্শকের ঢাল বের করব। সুতরাং লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x ডিভাইডেড বাই, আর বিন্দুগুলো কি ছিল দেখো তো? একটা বিন্দু x আর একটা বিন্দু x plus h, তাই না? ডিভাইডেড বাই x plus h minus x।
এইটাই হচ্ছে কি আমাদের ঢাল স্পর্শকে ঢাল বের করার সূত্র। কিভাবে এটা আসছে সেটা তো দেখাইছি, মানে নর্মাল y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 কে কিভাবে এটা লেখা যায় সেটা আশা করি তোমরা বুঝছো। যে x2 মানে হচ্ছে x প্লাস h, মানে খুব অল্প পরিমাণ x বৃদ্ধি পাইছে, আর x1 মানে হচ্ছে সেই x, আর y2 মানে হচ্ছে f of x plus h, যেহেতু x2 তে ফাংশনের মান হচ্ছে y2, সুতরাং x plus h এ ফাংশনের মান হবে f of x plus h। এখন চলো আমরা মানগুলো বসাই দিই, মানগুলো বসাই দিলে প্রত্যেকটা ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা বের করতে পারবো। এখন বলো তো f of x plus h is equal to আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে, কোশ্চেন অনুযায়ী f of x plus h is equal to কত হবে, x plus h, sin x plus h। sin x plus ভেরি গুড, sin of x plus h, আর f of x is equal to হবে মাইনাস sin x ডিভাইডেড বাই x plus h মাইনাস x করলে তো শুধুমাত্র h থাকে, তাই না? দেখো এইবার কিন্তু তোমরা বাকি অঙ্ক তোমরাই পারবা, কারণ তোমরা লিমিট করে আসছো না। তাহলে এটা লিমিট বের করতে হবে, সবাই করে ফেলো আমার সাথে সাথে। সো এটা লিমিট বের করলে কি আসবে, প্রথমে sin c মাইনাস sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি আমরা, তাই না? sin c মাইনাস sin d এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। সো আমরা এখানে sin c মাইনাস sin d এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, নিচে h আছে, দেখো তো এখানে লিমিট বসালে ঝামেলা হয় কিনা। h আমরা যদি h টেন্ডস টু 0 বসায় দেই তাহলে দেখো একটা ঝামেলা হচ্ছে। h টেন্ডস টু যদি 0 বসাই দিই তাহলে sin x আসে, sin x মাইনাস sin x মানে 0, উপরে নিচে 0/0 চলে আসে, তার মানে আবার ঝামেলা হয়ে গেল না? তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা আবার লিমিটের ম্যাথগুলো যেভাবে করতাম সেম একইভাবে এটাকে সাইজ করব। কেমনে সাইজ করব, আমরা এখানে দেখতে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখি কি করা যায়। sin c মাইনাস sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করি। sin c মাইনাস sin d এর ফর্মুলাটা কি, 2 cos c প্লাস d বাই 2, তারপরে কি আসতেছে sin c মাইনাস d বাই 2। সো এটাই আসছে আমাদের এর ফর্মুলা, এটা লিমিটের ফর্মুলা। সো এখন দেখো কি করা যায়, এই দুইটাকে বাইরে নিয়ে আসলাম, লিমিট h টেন্ডস টু 0 cos of 2x plus h by 2 ইনটু, এখানে যদি কাটাকাটি করি কি থাকে বলো তো, sin of h by 2 ডিভাইডেড বাই h। এখন বলো তো আমাদের আগের সূত্র অনুযায়ী আমরা লিমিটকে ভাগ করে দিতে পারি না? তো cos এর উপর আলাদা লিমিট অ্যাপ্লাই করব আর sin of এটার উপর আলাদা লিমিট অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো 2 ইনটু লিমিট h টেন্ডস টু 0 cos of 2x plus h by 2, এটার উপর আলাদা করলাম লিমিট h টেন্ডস টু 0 sin of h by 2। sin of h by 2 নিচে আমার কি আনতে হবে জোর করে, দেখো তো একটা h আছে অলরেডি, জোর করে একটা 2 নিয়ে আসি। সো এটা যদি নিয়ে আসছি তাহলে একটা আবার কি করতে হবে, এখানে আবার একটা 2 দিয়ে গুণ দিয়ে দিতে হবে না? যেটা এক্সট্রা করছি সেই কাজটা আবার করে দিলাম, ঠিক আছে? এখন আবার দেখো এই যে এইখানে তাহলে কত আছে, হাফ আছে, এই 2 আর এই 2 কিন্তু কাটাকাটি যায়, তো কাটাকাটি গেল। এবার আমরা লিমিট অ্যাপ্লাই করতে পারবো, এবার আমরা সব জায়গায় লিমিট অ্যাপ্লাই করে দিই। লিমিট অ্যাপ্লাই করে দিলে এবার কি আসে বলো তো, cos of 2x plus 0 ডিভাইডেড বাই 2, h এর মান 0 বসাই দিছি, ইনটু sin of, আচ্ছা এবার দেখো তো এই অংশের মান কত, এই অংশের মান কিন্তু 1, লিমিট থেকে আমরা জানি sin h by 2 ডিভাইডেড বাই h by 2, h টেন্ডস টু 0 এর জন্য আসবে 1, তাহলে এটার মান হচ্ছে 1। এখন আমাকে বলো তো এই 2 যদি কাটি তাহলে আলটিমেটলি কি আসলো, cos of x আসলো না? cos of x আসলো, তার মানে sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, cos x পাবো। তার মানে তুমি যদি sin x এর গ্রাফ যেটা আছে সেই গ্রাফের মধ্যে যদি প্রত্যেকটা বিন্দুতে তুমি ঢাল বের করো এবং সেই ঢালগুলাকে তুমি গ্রাফে প্লট করো, তাহলে তুমি দেখবে গ্রাফটা দেখতে cos x এর গ্রাফের মতো হবে। এইগুলো আমরা খুব ডিটেইলস ডিফারেন্সিয়েশনের লাস্টের ক্লাসগুলোতে আলোচনা করবো। আমি চাই একদম ডিফারেন্সিয়েশন গ্রাফিক্যালি তোমরা বুঝো, ডিফারেন্সিয়েশন কি ম্যাথমেটিক্যালি বুঝো, এবং অ্যাডমিশন একাডেমিক সব অঙ্ক পারো, সবকিছু যেন সব সাইডে যেন তোমাদের ক্লিয়ার থাকে, ঠিক আছে? সো আপাতত একটু ধৈর্য ধরে কয়েকটা ক্লাস একটু করতে হবে, এরপর ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হতে থাকবে। সো এই ম্যাথটা কি বুঝতে পারছো কিভাবে আমরা আসলে লিমিটের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি? আমাদের যে ফাংশন দেওয়া থাকবে ওই ফাংশনের উপর আমরা এই যে ফর্মুলাটা দেখতেছো না, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ফর্মুলা আমাদের একটাই, ফাংশন চেঞ্জ হবে, যে ফাংশনই আসুক সমস্যা নাই, ওই ফাংশনের উপর আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করে দিব এবং ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন চলে আসবে। যে সূত্রগুলো আমরা লিখছি সেই সূত্রগুলো দেখবা তোমাদের প্রমাণ হয়ে যাবে। তোমরা কি এটা বুঝতে পারছো সবাই কিভাবে করলাম? জি স্যার। আচ্ছা তাহলে আমি তোমাদের একটা করতে দিই, হ্যাঁ তোমাদের একটা করতে দিই কিভাবে তাহলে ডিফারেন্সিয়েশন sin x কে cos x লিখতে, তাহলে সেটা তো তোমরা বুঝছো। তাহলে এখন তোমরা আমাকে যেটা দেখাবা যে আচ্ছা তোমরা আমার সাউন্ড শুনতে পারছো ঠিকমতো? সাউন্ড মনে কমে গেছে আমার। আচ্ছা এবার দেখো আমি তোমাদেরকে এবার দিচ্ছি হচ্ছে ডিফারেন্সিয়েশন কিভাবে cos x কে ডিফারেন্সিয়েশন করলে যে আসলে মাইনাস sin x আসে, এটা তো আসলে মুখের কথা বললে তো হবে না,
তাহলে তোমরা এটা ঢাল বের করে দেখো যে এটা আসলে মাইনাস সাইন এক্স আসে কিনা। তো ঢাল বের করার ফর্মুলা কি, এখন আমি তোমাকে কোন ফাংশনটা দিছি, কোন ফাংশনের উপর ডিফারেন্সিয়েশন করতে দিছি। সো আমাদের এখানে এফএক্স কত, এফএক্স হচ্ছে এবার হলো cos x, তাহলে এফএক্স যদি cos x হয় তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী এফ অফ এক্স প্লাস এইচ এর মান বের করতে হবে। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, cos অফ এক্স প্লাস এইচ। তো এখন আমরা ডিফারেন্সিয়েশন ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by x plus h minus x। তার মানে এটা যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h এর মান কত আসবে, cos of x plus h minus cos of x divided by x এর কাটলে divided by h। এখন তোমরা এখানে cos c minus cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করো, sin 2 sin c plus d by 2 sin d minus c by 2, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। একইভাবে লিমিটের ম্যাথগুলো যেভাবে করতে না, লিমিটের ম্যাথগুলোর মধ্যে যে 0/0 ফরম্যাটকে বাদ দিতা যেভাবে হোক করে, একইভাবে 0/0 ফরম্যাটটাকে বাদ দাও, বাদ দিলে দেখবা আলটিমেটলি তুমি অ্যানসার কত পাবা, এটা থেকে অ্যানসার পাবা তুমি মাইনাস সাইন এক্স পাবা। সবাই এটা নিজে নিজে ট্রাই করো তো, লিমিটের ম্যাথে মজা আছে না। এই যে লিমিটটা আমরা এই জন্যই শিখছি, লিমিটটা আমরা শিখছি ডিফারেন্সিয়েশন করার জন্য, ঠিক আছে, মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করার জন্য। কিন্তু এই চ্যাপ্টারের পর এরপর আমাদের লিমিট আর কোনো দিনে কাজে লাগবে না, এরপর আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা এবং চেইন রুল দিয়ে প্রত্যেকটা ম্যাথ করবো। বাট এই চ্যাপ্টার পর্যন্ত আমাদের ডিফারেন্সিয়েশন কাজে লাগবে। এই যে লিমিট থেকে কিভাবে ডিফারেন্সিয়েশন আসে সেটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। সবাই এটা একটু ট্রাই করো, cos c minus cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে একটা সময় লিমিটের ভ্যালু বের করলে দেখবা। ভাইয়া আসছে। আসছে sin x। হ্যালো, কেউ কি কথা, আচ্ছা ভাইয়া আসছে। কেউ কিছু বলছে? হ্যাঁ আসছে আসছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাইয়া এই চ্যাপ্টার থেকে শুধু প্রমাণই আসবে? হ্যাঁ এই চ্যাপ্টারে আর কিছুই নাই, এই চ্যাপ্টারে হচ্ছে গিয়ে যে আসলে ডিফারেন্সিয়েশন দেখো, আমি জানি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন cos x হয়, তো আমি পরবর্তীতে সাইন রিলেটেড যে কোনো কিছু যখন আমার সামনে আসবে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলতে পারবো। বাট কিভাবে আসলে সাইন এক্স কে করলে cos x হয় সেটা তো আসলে কেউ না কেউ আবিষ্কার করছিল, কিভাবে আসলে সাইন এক্স কে করলে ঢালটা cos x লেখা যায় সেই জিনিসটাই আমরা আসলে প্রমাণগুলো দেখতেছি। এই চ্যাপ্টার হচ্ছে পুরোটাই হচ্ছে যতগুলো ডিফারেন্সিয়েশন ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলা প্রমাণ, কিভাবে ওইটা ইজ ইকুয়াল টু যে ডিফারেন্সিয়েশনের অ্যান্সার সেটা লেখা যায়। এই প্রমাণগুলো যখন আমরা শিখে ফেলবো এরপরে আমাদের আর কোনো ইয়া নাই, ডিফারেন্সিয়েশন এক একটা ম্যাথ আমরা 2-1 লাইনে করতে পারবো, ঠিক আছে। বাট এখন আমাদের প্রমাণ পর্যন্ত আমাদের একটু সময় নিতে হবে। সবার কি আসছে? নুহিন, জি স্যার আসছে। হ্যাঁ নুহিন বলো, আলিফ বলো কি বলতেছিলাম, না আলিফ না কি বলতেছিলাম হ্যাঁ বলো বলো। ভাই ভুলে মনে করেন লিমিটেশনের সাইন লিখলাম না, তাহলে কি মার্ক কেটে দিবে? যে লিমিটের দেখো, তুমি যদি লিমিটের সাইনটা না লেখো তাহলে তোমার এটা ভুল হয়ে যাবে, কারণ লিমিটের সাইন যদি তুমি না দাও তখন তো সেটার স্পর্শক হবেই না। কারণ যখন দুইটা বিন্দু অনেক বেশি কাছে হয় যে h টেন্ডস টু 0 হয় তখনই তো তুমি এই যে তখন তুমি হচ্ছে ডিফারেন্সিয়েশন বলতে পারবা। যদি তুমি লিমিট না লেখো তাহলে সেটা তোমার নরমাল ঢাল হবে, তখন সেটা হয়ে যাবে কি স্পর্শকের ঢাল আর হবে না, তখন ছেদক রেখার ঢাল হয়ে যাবে, ঠিক আছে। আমরা তো ছেদক রেখার ঢাল বের করবো না, আমরা তো আমাদের h কে এইভাবেই ডিফাইন করছি যে h অনেক ছোট, মানে দুইটা বিন্দু এতটাই ছোট যে h হবে 0-র খুব কাছাকাছি, তখনই তো আমরা লিমিটের ডেফিনেশনটা লিমিট আমরা আনতেছি এখানে। আদারওয়াইজ এটা দুইটা বিন্দু দূরে দূরে দুইটা বিন্দু হয়ে যাবে, তাই না। এই জন্য আমাদের লিমিট লিখতে হবে, লিমিট যদি না লেখো তাহলে কিন্তু ডিফারেন্সিয়েশন হবে না, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইয়া। সবারই আশা করি হইছে, হ্যাঁ বলো। সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা না? হ্যাঁ সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। হ্যাঁ ভাই এগুলো জানি আমরা কিভাবে বের করি, আমি সবসময় প্যাচ লাগাই ফেলি। হ্যাঁ আমি দেখো এটা যেটা করা হয় cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু বলা হয় কি cos থিটা। আচ্ছা তোমার কি মনে আছে যে আমি যে তোমাদের ত্রিকোণমিতি শুরু করছিলাম, আমি যে বলছিলাম যে কোণ আমাদের দুই ভাবে কোণ হিসাব করা যায়, একটা হচ্ছে যে ধনাত্মক দিকে এই যে এক্স অক্ষের এই দিকে ধনাত্মক দিকে, তাহলে এটাকে বলবো আমরা থিটা। আর যদি আমরা উল্টা দিকে ঘুরি, ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তখন আমরা সেটাকে বলে হয় মাইনাস থিটা, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো আমি যদি উল্টা দিকে ঘুরি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, তাহলে আমি কোন কোয়াড্রেন্টে আসলাম, ফোর্থ কোয়াড্রেন্টে আসলাম না। এখন আমাকে হ্যাঁ বলো ভাইয়া। ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ না নেগেটিভ, তাহলে cos Cos মাইনাস থিটা positive। ইজ ইকুয়াল টু তো ফোর্থ কোয়াড্রেন্টের কোণ, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে cos হচ্ছে পজিটিভ, তাহলে cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে cos থিটা। কিন্তু আমাকে বলো sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কেন আমি sin থিটা না লিখে মাইনাস sin থিটা লিখতেছি, কারণ ফোর্থ কোয়াড্রেন্ট মাইনাস থিটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, মাইনাস থিটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল না। মাইনাস থিটা যদি ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, তাহলে sin মাইনাস থিটা বসালে সাইনটা আসলে অবস্থান করতেছে মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টের সাইন তো আসলে নেগেটিভ, এই জন্য সাইন অফ মাইনাস থিটাকে লেখা যায় মাইনাস সাইন থিটা, বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এবার চলো আমরা আরো কিছু আমরা যে যা যা করছি আর প্রত্যেকটা প্রমাণ আমরা একটা একটা করে শেষ করি। চলো
এটা শেষ করলে এখান থেকে মাঝে মাঝে পরীক্ষা চলে আসে, ঠিক আছে? এটা শেষ করলে আমাদের ধরো ডিফারেন্সিয়েশন একদম মূল বেসিক আন্ডারস্ট্যান্ডিং পুরোপুরি ক্লিয়ার, যে আন্ডারস্ট্যান্ডিংটা ম্যাক্সিমামের ক্লিয়ার থাকে না। অনেস্টলি স্পিকিং তোমাদের বন্ধু বান্ধব কেউ এই জায়গাটা ক্লিয়ার না। ডিফারেন্সিয়েশন এরপর থেকে যে চ্যাপ্টারগুলো করবে সেগুলো সবাই পারবে, সেগুলোর সাথে তুমি তোমার সাথে তোমার কোনো বন্ধু কোনো পার্থক্য পাবা না। বাট পার্থক্য পাবা ডিফারেন্সিয়েশনে বুঝার ক্ষেত্রে, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন কিভাবে আসলো, বেসিকটা কি, আন্ডারস্ট্যান্ডিংটা কি, এই জায়গা যদি তোমরা আসলে বুঝতে পারো, তো না বুঝলে তোমরা পার্সোনালি আমাকে বললে আমি আবার বুঝিয়ে দেবো। আমি হয়তো আজকে হয়তো ভালোভাবে বুঝাইতে পারি না, তো আবার আমি বুঝিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা এই জায়গাটা ক্লিয়ার রাখো, তাহলে তুমি আর 10টা ছেলের থেকে অ্যাডভান্স থাকবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলো বাকি প্রমাণগুলো একটু দেখি। 10x এর ডিফারেন্সিয়েশন আমরা কি বলছি? 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x। তো এখানে আমাদের দেখা লাগবে কিভাবে sec স্কয়ার x আসে, সো আমরা এটা প্রমাণ করব। তবে আমি আর বাকি লাইনগুলো লিখলাম না। লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x ডিভাইডেড বাই x plus h minus x করলে তো h ই থাকে না, তো আমি ডাইরেক্ট এভাবে এখন থেকে এভাবে লিখবো, শর্টকাটে এভাবে লিখবো। ওকে, এখন আমাকে বলো ফাংশন, আমি কোন ফাংশনের উপর ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করতে বলছি? ফাংশন তো দিছি 10x, তাইলে এবার আমার সূত্রটা আসবে এরকম, 10 of x plus h minus 10 of x ডিভাইডেড বাই h। এখন দেখো তো এই লিমিট h টেন্স h ইজ ইকুয়াল টু 0 বসালে ঝামেলা হয় কিনা? হয়। h ইজ ইকুয়াল টু 0 বসালে 0/0 ফরম্যাট চলে আসে, কিন্তু তুমি তো আবার 10c মাইনাস 10d এর কোনো ফর্মুলাও জানো না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, 10x plus h কে আমরা sin x plus h ডিভাইডেড বাই cos x plus h লিখি, আবার 10x কে sin x ডিভাইডেড বাই cos x লিখি, এরপর লসাগু করি, তারপরে দেখি কোন একটা কিছু হয় কিনা। সো লিমিট h টেন্ডস টু 0, এটা আসবে sin x plus h ডিভাইডেড বাই cos x plus h মাইনাস sin x ডিভাইডেড বাই cos x ডিভাইডেড বাই h, তাই তো? ওকে, এরপরে আমরা যেটা করব লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা, এই h টাকে আমি একটু এভাবে লিখি, 1/h আকারে বাইরে নিয়ে আসি, ঠিক আছে? আর এখানে যদি আমরা লসাগু করি আসবে এরকম, দেখো cos of x plus h into cos x, এটা হয় লসাগু। সো এবার যদি করি তাহলে কি আসে দেখো তো, sin x plus h into cos x মাইনাস sin x into cos of x plus h, এটা আসে। এখন দেখো তো তোমাদের কোনো পরিচিত ফর্মুলা পড়ছে কিনা? উপরে উপরে কোনো ফর্মুলা পড়ছে? sin a cos b মাইনাস cos a sin b, কিসের ফর্মুলা এটা? sin a minus b। sin a মাইনাস b, ভেরি গুড। তাহলে এটা হবে sin of a কোণ কত? a কোণ হচ্ছে x plus h, x plus h মাইনাস b হচ্ছে x, sin a মাইনাস b ডিভাইডেড বাই নিচে কি আছে, cos of x plus h into cos of x। আচ্ছা, এখন যদি x x কাটি এটা কি আসে sin, এবার দেখো কি আসে, লিমিট h টেন্ডস টু 0 sin h ডিভাইডেড বাই h into 1 by cos of x plus h into cos of x, এরকম আসে না? এরকম আসে, মানে আমি আলাদা আলাদা ভাবে লিমিট অ্যাপ্লাই করতে পারি। সো লিমিট h টেন্ডস টু 0 sin h by h into limit h tends to 0 1 by cos of x plus h into cos of x। এখন দেখো তো লিমিট অ্যাপ্লাই করতে কিন্তু এখন আর কোনো ঝামেলা নাই, এতক্ষণ পর্যন্ত 0/0 ফরম্যাট ছিল, ঝামেলা ছিল। তো এখন লিমিট অ্যাপ্লাই করে দিলে এই পুরোটার মান হবে 1 সূত্র অনুযায়ী, আর এখানে যদি লিমিট অ্যাপ্লাই করে দিই 1 by cos of x plus 0 into cos of x। আচ্ছা, cos of x plus 0 বসাইলে তাহলে cos x ই তো থাকবে, cos x into cos x মানে কি, cos স্কয়ার x, 1 by cos স্কয়ার x মানে কি, sec স্কয়ার x। বুঝতে পারছো? প্রমাণটা বুঝতে পারছো? এখন তোমরা আমাকে ddx of, মজা কিন্তু, মানে এই যে ঢাল বের করে করে প্রত্যেকটা ঢাল যে আসলে একটা ফাংশনে ঢাল আর একটা ফাংশন হচ্ছে ডিফারেন্সিয়েশনে কিভাবে হচ্ছে, এটা কিন্তু মজা। তাহলে ddx of cot x, cot x এর ইজ ইকুয়াল টু মাইনাস cosec স্কয়ার x, এই যে আগেরটার মতনই, এটার মতনই অনেকটা, এটা একটু আমাকে করে দেখাও সবাই, ঠিক আছে? সো ফর্মুলা অনুযায়ী কি আসবে, লিমিট h টেন্ডস টু 0 cot of x plus h minus cot of x ডিভাইডেড বাই h। সো এটা যদি তুমি লিমিটিং ভ্যালুটা বের করো এটার, কারণ দেখো এখানে h ইজ ইকুয়াল টু 0 বসালে একটা অসংজ্ঞায়িত বা অনির্ণয় ফরম্যাট থাকে, ওটাকে তুমি তোমার মতো করে সাইজ করো, cot কে cos বাই sin করো, করে সাইজ করলে দেখবা আলটিমেটলি তুমি কি পাবা, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। সবাই এটা একটু ট্রাই করো তো, সবাই একটু ট্রাই করো।
কারো হইলে আমাকে বলবো। হ্যাঁ হয়েছে। ভেরি গুড। বাকিদের কি অবস্থা? আকিদা, আজমাইন, নুহিন, নেহাল, খাদেজা, ইউসা, জামিল, ওইলে বলে ইউসার কি হয়েছে অবস্থা? আমার আসলে স্যার একটু খারাপ হয়েছে। লাগছে, আমি হইছে আমার জি আসলে একটু স্যার। খারাপ লাগতেছে এই সেন্সে যে তোমরা আসলে ডিফারেন্সিয়েশনটা আমি যে বুঝাইছি তোমরা বুঝতে পারছো কিনা, মানে আমি আমার কাছে মনে হচ্ছে আমি একটু বেটার বুঝাইতে পারতাম, বাট কোনো কারণে তো ভালোভাবে একটু কমপ্লেক্স করে ফেলছি কিনা জিনিসটা। তোমরা কি আসলে বুঝতে পারছো যে ঢাল বের করা আসলে কিভাবে হইছে? জি ভাই এইবার বুঝছি। বুঝছি। আচ্ছা আচ্ছা, আমি আসলে সরি, আমি যদি ভালোভাবে না বুঝাতে পারি, আমি চেষ্টা করছি কিন্তু একটু, যাই হোক। আসো এবার আমরা আরেকটা দেখি, আরেকটা ফাংশনের জন্য দেখি। এবার হচ্ছে আমরা চলো সেক এক্সেটটা আমরা দেখি। আর ত্রিকোণমিতি গুলো কেন করতেছি, কারণ ত্রিকোণমিতি রিসেন্টলি করছি, তো ত্রিকোণমিতি ফর্মুলা গুলো পুরোপুরি মনে আছে মাথায়, সেই জন্য খুব সহজে। সেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে, সেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি জানি, সেক এক্স ইনটু 10x, সেক এক্স ইনটু 10x। কিভাবে আসলে সেক এক্স ইনটু 10x আসবে, তো সেটা হচ্ছে তোমাদের কাছে। তোমরা এখন এটা আমাকে করে দেখাবা যে ভাই এটার লিমিট বের করলে লিমিটের মান আসে sec x into 10x। সুতরাং আমার লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। সুতরাং এটা আসবে লিমিট h টেন্ডস টু 0। কেউ যদি না পারো আমাকে অবশ্যই বলো, ঠিক আছে? আমি কিন্তু কই রাজি আছি, কিন্তু তোমাদের বলতে হবে। চুপ করে বসে থাকলে কিন্তু আমি বুঝবো না তোমার কোনো প্রবলেম। সো এখন তুমি sec x কে কি করবা, sec x এর যেহেতু sec এর কোনো ফর্মুলা আমরা জানি না, আমরা এটাকে cos এ কনভার্ট করব। sec of x plus h কে লিখবা 1 by cos of x plus h, এভাবে করবা, করে লসাগু করে দেখো আলটিমেটলি আসবে, প্রমাণটা আসবে। তো আমি একটু করি তোমাদের সাথে। লিমিট h টেন্ডস টু 0 1 by h into 1 by cos of x plus h minus 1 by cos of x, limit h tends to 0। সো এখানে যদি লসাগু করি cos of x plus h into cos of x, এখানে হইলে cos of x minus cos of x plus h, এরকম আছে। আচ্ছা, দেন আমরা এখানে cos c minus cos j ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখি কি আসে। লিমিট h tends to 0 1 by h into, এখানে আসবে হচ্ছে 2 sin x plus h by 2 sin x plus, সরি, x plus x by 2 x plus h minus h by 2 divided by cos of x plus h into cos of x। তো এখানে যেটা আসতেছে, এই 2টাকে যদি বাইরে রাখি, লিমিট h tends to 0 1 by h into sin of 2x plus h by 2 sin of h by 2 divided by cos of x plus h into cos of x। সো এখন আমরা আলাদা আলাদা ভাবে লিমিট অ্যাপ্লাই করব। আচ্ছা, এই দুইটাকে চাইলে এভাবে লেখা যায়, h বাই 2 আকারে লেখা যায়। লিখলাম, কারণ আছে। তো আমি এখানে এই যে সাইন, এটার উপর আলাদাভাবে অ্যাপ্লাই করব। লিমিট h টেন্ডস টু 0 sin of h by 2 divided by h by 2 into limit h tends to 0 sin of 2x plus h by 2 divided by cos of x plus h into cos of x। যদি লিমিট অ্যাপ্লাই করি, এখানে হচ্ছে 1 আসবে, আর ওখানে যদি লিমিট বসাই দিই তাহলে কি থাকে উপরে, sin of 2x plus 0 divided by 2 divided by cos of x plus 0 into cos of x। তো এখানে যদি দুই দিক কেটে দিই তাহলে আমার আলটিমেটলি থাকে sin x divided by cos x
ইন্টু 1/cos x। sin x বাই cos x মানে 10x, আর ওইটা হচ্ছে sec x। তাহলে এই হচ্ছে কি আমাদের প্রমাণ, sec x ইন্টু 10x আসলে প্রুফ। তো আমরা প্রমাণটা করতে পারলাম। তো সবার কি হয়েছে? স্যার উপর থেকে একবার দেখাবেন? দেখো, হ্যাঁ দেখো এখানে আমাদের ওই ফাংশন, আমাদের ফাংশনটা ছিল sec x, তাহলে f of x plus h এর পরিবর্তে বসবে মানে যে কোটিদ্বয়ের পার্থক্য ডিভাইডেড বাই ভুজদ্বয়ের পার্থক্যই তো আমাদের ঢাল। তো কোটিদ্বয়ের পার্থক্যের সময় আমরা যেটা করলাম, ফাংশনের ভ্যালু f of x plus h থেকে sec x plus h থেকে sec x কে বিয়োগ করলাম, আর ভুজদ্বয়ের পার্থক্য যদি বের করি x plus h minus x করলে h আসে, এইজন্য আমরা h লিখছি। দেন sec x এর যদি ফর্মুলা জানি না, sec x কে আমরা কনভার্ট করলাম cos এ, 1/cos of x plus h minus 1/cos x, আর 1/h টাকে একটু আলাদা রাখছি। এরপরে এটাকে লসাগু করলে আসে cos x minus cos of x plus h, আর নিচে থাকে cos of x plus h into cos x। এরপর আমরা এখানে cos t minus cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, cos d minus cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এরপর দেখো এখানে h থাকে আর এখানে 2 থাকে, এই দুইটাকে চাইলে h এর নিচে এভাবে লেখা যায় না, ওইটাই করছি, এই দুইটাকে h এর নিচে লিখছি। এরপরে যেটা করলাম sin h/2 ডিভাইডেড বাই h/2 কে আলাদাভাবে লিমিট অ্যাপ্লাই করছি, কারণ তার একটা ফর্মুলা পড়ে। এরপরে বাকি যারা থাকে এই তাদের উপর আবার আলাদা লিমিট অ্যাপ্লাই করছি। তো এরপর তাদের উপর লিমিট অ্যাপ্লাই করলে আমাদের এই ফর্মুলাটা প্রমাণ হয়ে যায়, sec x into 10x। বুঝতে পারছো আশা করি সবাই? ভাই ওই যে যেগুলো আছে না e টু দি পাওয়ার x, ওইগুলো কি এভাবে করলে হবে? হ্যাঁ, ওইগুলোর জন্য ওই যে মনে আছে আমি তোমাদেরকে যে গতকাল যে কিছু ধারা লিখে দিয়েছিলাম, e টু দি পাওয়ার x এর ধারা, এরপর a টু দি পাওয়ার x এর ধারা, ওগুলো করতে হলে আমাদের ওই যে e টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x এর ধারা লাগবে আর কি। গতকাল লাস্ট ক্লাসে আমি লাস্টের দিকে কিছু ধারা দিয়েছিলাম, তোমাদের কি মনে আছে কিনা? e টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x, এই যে ln 1 plus x, এদের ধারাগুলো লাগবে আর কি তোমার। এই ধারাগুলো পারলে তুমি পারবে ওগুলো। এখন আমি ওগুলোতে যাচ্ছি, তাহলে ত্রিকোণমিতির গুলো কি করবা তোমরা নিজেরাই প্রত্যেকটা করতে পারবা। ওকে, তো আমার মনে হয় তোমরা পারবা। আর আরেকটা বাকি আছে কি ত্রিকোণমিতি, আরেকটা cosec x। ঠিক আছে, cosec x এর ডিফারেন্সিয়েশন, এটা cosec x টা করছিলাম আমরা, cosec x না করিনি, cosec x করিনি, sin cos। আচ্ছা, এবার cosec x এর তোমরা আমাকে করো, আমি তোমাদের এরপর e টু দি পাওয়ার টোটাল 10টা ফর্মুলা আমি প্রমাণ করে দিব। এই 10টার বাইরে চ্যাপ্টার আর কিছুই নেই আসার মতো। এরপর তোমাদের কিছু এসডব্লিউ দিব। আজকে ক্লাস শেষে কিছু দুইটা অ্যানাউন্সমেন্ট আছে, ঠিক আছে, একটু থাকবা ক্লাস শেষে। আচ্ছা, এবার তোমরা cosec x এরটা করো। cosec x এর ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়াল টু মাইনাস cosec x ইনটু cot x। এখন লিমিট দিয়ে তোমরা বের করে দেখাবা যে কিভাবে তার লিমিটিং ভ্যালু মাইনাস cosec x ইনটু cot x আসে, ঢাল বের করে দেখাবা লিমিট দিয়ে যে কিভাবে তার এটা আসে। সুতরাং তোমরা করে ফেলো, এটা করে আমাকে জানো পারছো কিনা। কারো হইলে বইলো এটা। এটার পর আমাদের কাজ থাকবে e টু দি পাওয়ার x এর ডিফারেন্স, এখানে হচ্ছে e টু দি পাওয়ার x হয়। স্যার হয়েছে এটা? ওকে,
ওকে নিহাল বলছো? ভাইয়া ওকে, বাকিদের কি হয়েছে? আজমাইন কই? জি ভাইয়া হয়েছে। আজমাইন নাই, সবারই হয়েছে না? ইউসা হয়েছে? আকিদা হয়েছে? স্যার আর একটু টাইম দিন। করো। তালহা পারতেছস? স্যার হয়েছে। ওকে, এবার আমরা ত্রিকোণমিতিক ফাংশনের বাইরের কিছু ফাংশনের ডিফারেন্সিয়েশন যেগুলো আমরা ফর্মুলা লিখছি ওগুলোর ডিফারেন্সিয়েশন দেখবো। সবার কি হয়েছে? ইউসা, তালহা তোমাদের হয়েছে? একটু বাকি আছে। আচ্ছা একটু করো, আর 2 মিনিট দিলাম। আমরা e টু দি পাওয়ার x এরটা দেখবো, a টু দি পাওয়ার x, আর বাকি আছে কোনটা? আর ln x আর x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n টা বাকি। ওকে, আচ্ছা এটা আমরা শুরু করি। এখানে তাহলে আমাদের fx কে, fx হচ্ছে e টু দি পাওয়ার x, এখন আমাদের ফাংশন হচ্ছে e টু দি পাওয়ার x, সো f of x plus h e টু দি পাওয়ার x plus h। চলো আমরা এটার উপর লিমিটটা অ্যাপ্লাই করি। লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। সো যদি আমি লিমিট অ্যাপ্লাই করি তো উপর কি আসে? লিমিট h টেন্ডস টু 0 f of x plus h এর পরিবর্তে e টু দি পাওয়ার x plus h minus e টু দি পাওয়ার x divided by h। দেখো h যখন বসাবো তখন 0/0 ফরম্যাট আসবে, তখন এটাকে চাইলে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা? লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x into e টু দি পাওয়ার h minus e টু দি পাওয়ার x divided by h। কারণ e টু দি পাওয়ার x plus h থাকলে আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী আমরা e টু দি পাওয়ার x into e টু দি পাওয়ার h এভাবে লিখতে পারি। কারো কোনো আপত্তি আছে? আশা করি এতটুকু বুঝতে পারছো সবাই। এরপরে দেখো আমি e টু দি পাওয়ার x কিন্তু চাইলে কমন নিতে পারি। e টু দি পাওয়ার x যদি কমন নেই তো আমার এখানে থাকতেছে e টু দি পাওয়ার h minus 1, রাইট? e টু দি পাওয়ার h minus 1 divided by h। আচ্ছা এখন তোমাদের কাজ হচ্ছে, আমি জিজ্ঞেস করে দিই কারা আসলে ধারাটা মুখস্থ করছে। নুইন পারবা ই টু দি পাওয়ার এইচ এর ধারা বলতে পারবা? লাস্ট ক্লাসে কিন্তু করাইছিলাম ধারা। ই টু দি পাওয়ার এইচ এর পরিবর্তে কি বসাতে পারি? হ্যাঁ বলো তো। ই টু দি পাওয়ার এইচ x plus x square by 2 factorial plus x cube। ও সরি এখানে x হবে না, এখানে h হবে, h, কারণ এটা তো h এর ফাংশন। x থাকলে x বসে, ই টু দি পাওয়ার h থাকলে h বসবে 1 plus h square by 2 factorial plus h cube by 3 factorial, এভাবে চলতে থাকবে। লাস্টে আছে -1 ডিভাইডেড বাই h। এখন এই +1 আর এই -1 কেটে দিতে পারি। এবার দেখো কি থাকে, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x আছে, আর উপরে তাহলে কি আছে? h plus h square by 2 factorial plus h cube by 3 factorial plus ডট 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 আর অনেক কিছু আছে, ওগুলো আমাদের দরকার নেই, ডিভাইডেড বাই h। আচ্ছা এখন বলো তো, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x এর মতো, উপরের পুরো অংশ থেকে আমি একটা h কমন নিতে পারি, সবার মধ্যে এটা একটা h আছে, আমি একটা h কমন নিলাম। সো h কমন নিলে প্রথম অংশে প্রথম জায়গায় কি থাকবে? 1 থাকবে, পরের জায়গায় কি থাকবে? h বাই 2 ফ্যাক্টোরিয়াল থাকবে, h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়ালের জায়গায় থাকবে h স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো এভাবে করে থাকবে ডিভাইডেড বাই h। এখন আমি এই h আর এই h কেটে দিতে পারি। এবার কিন্তু লিমিট বসাতে কোনো ঝামেলা নেই। এবার একটু খেয়াল করে দেখো, h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x into 1 plus h by 2 factorial plus h square by 3 factorial plus ডট 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 ডট। এবার আমরা h এর মান 0 বসায় দেই, 0 বসায় দিলে আসবে e টু দি পাওয়ার x into 1 plus 0 plus 0 plus 0 plus ডট 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 ডট। আলটিমেটলি দেখো তো 1 এর সাথে e গুণ করলে
কত আসবে e টু দি পাওয়ার x। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড, এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল, আমরা প্রমাণ করে ফেলছি। সো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। সবাই বুঝতে পারছো? বুঝতে পারলে আমি তোমাদের একটা করতে দিই, তোমরা একটু করো। তোমরা ddx অফ a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হয় a টু দি পাওয়ার x ইনটু ln এ, বুঝতে পারলা? সো এটা করার জন্য শুধুমাত্র তোমাদের a টু দি পাওয়ার x এর ধারাটা মনে রাখতে হবে। a টু দি পাওয়ার x এর ধারা তো লাস্ট ক্লাসে আমি লিখে দিয়েছিলাম। সো তোমরা ওইভাবে a টু দি পাওয়ার x এর ধারা দিয়ে এই ম্যাথটা করো, করলে দেখবা সেম একই ভাবে a টু দি পাওয়ার x ইনটু ln এ তোমরা প্রমাণ করে ফেলছো। হ্যাঁ, এটা একটু উপরে ডিফারেন্সিয়েশন, যাবেন। এটা হ্যাঁ উপরে এই যে দেখো হইছে। হ্যাঁ, এখানে একটু 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 লাস্টে হ্যালো, একটু নিচে হ্যাঁ দিয়ে লাস্টে হ্যাঁ নিচে নিচে, ওকে ওকে, হ্যাঁ ওকে ঠিক আছে। হ্যাঁ ভাই ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে। ওকে এবার হচ্ছে a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কিভাবে a টু দি পাওয়ার x ইনটু ln এ আসে সেটা আমাদেরকে দেখাইতে হবে, ঠিক আছে? মানে হচ্ছে a টু দি পাওয়ার x যদি ফাংশন হয় তাহলে সেই ফাংশনের স্পর্শকের ঢালগুলা অলওয়েজ a টু দি পাওয়ার x ইনটু ln এ আকৃতির আসবে। কিভাবে আসে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। সো এটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা এখন এটা একটু করো। আমি একটু কিছুটা শুরু করি প্রথমে। সো এটা যদি আমরা লিমিট বের করতে যাই, মানে তার স্পর্শকের ঢাল বের করতে যাই, তাহলে কি আসবে a টু দি পাওয়ার x প্লাস h। আচ্ছা মানে কি, মানে হচ্ছে কি ফাংশন f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। এটাকে লেখা যায় লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মানে কি a টু দি পাওয়ার x এর জায়গায় x প্লাস h বলবে মাইনাস a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই h। এটাকে লেখা যাবে সেম আগের মতো করে h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার h মাইনাস a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই h। এরপরে লেখা যাবে লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x যদি কমন নেই a টু দি পাওয়ার h মাইনাস 1 ডিভাইডেড বাই h। তারপরে যেটা হবে লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x থাকলো। এবার আমি a টু দি পাওয়ার h এর জায়গায় a টু দি পাওয়ার h এর ধারাটা বসাবো। কেউ কি বলতে পারবে যে আছে a টু দি পাওয়ার h এর ধারা কত? খাদেজা বলতে পারবা a টু দি পাওয়ার h এর ধারা কত? মানে a টু দি পাওয়ার x এর ধারা জানলে তো a টু দি পাওয়ার h এরটা বলা 1 যাবে। plus 1 প্লাস 1 plus h ln a h plus ln a h ln a plus হোল h স্কয়ার ln a ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, plus ঠিক h আছে? ln a whole cube by 3 factorial dot dot dot. হ্যাঁ ভেরি গুড, ডিভাইডেড বাই হলো h। এখন লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x এর মতো থাকলো। সেম একইভাবে দেখো 1 1 কাটা, সব জায়গা থেকে আমি কি করতে পারি বলতো h ln এ কমন নিতে পারি, তাই না? আমি একটা h ln এ কমন নিয়ে দিলাম সবার থেকে। h ln এ যদি কমন নিই তাহলে প্রথম জায়গায় কি থাকবে? প্রথম জায়গায় থাকে হচ্ছে প্রথম জায়গায় 1 থাকবে h ln এখান থেকে উঠে গেলে এখানে 1, পরের জায়গায় একটা h ln এ উঠে গেল, আরেকটা h ln এ থাকলো ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আবার তিনটা ছিল দুইটা উঠে গেল h ln এ হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, যোগ ডট 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 এভাবে করে আসলো ডিভাইডেড বাই h। এবার আমি h কেটে দিতে পারি। এবার দেখো আমার লিমিট অ্যাপ্লাই করতে আর কোনো সমস্যা নাই, 0 বাই 0 আকৃতি কোনো ফরম্যাট কিন্তু নাই। সেখানে আমি লিমিট অ্যাপ্লাই করে দিই a টু দি পাওয়ার x ইনটু ln এ তো থাকলোই, বাকি সবার উপর যদি লিমিট অ্যাপ্লাই করে দিই 1 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ h এর মান যদি 0 বসাবো পুরোটা 0, সবাই 0, দেখো সবাই 0 হয়ে যাবে। তাহলে 0 ডিভাইডেড বাই 0 বাই 3 ফ্যাক্টোরিয়াল এভাবে করে চলতে থাকবে। অ্যানসার কি আসলো তাহলে a টু দি পাওয়ার x ইনটু ln এ। এই যে এই ম্যাথগুলো করাচ্ছি না, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এইভাবেই আসে। তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখতে পারো যে কতবার বোর্ডে আসছে। প্রত্যেকটা ম্যাথ আমি যা করাচ্ছি এগুলো পাশে দেখো সাল দেওয়া আছে বসে, ঠিক আছে? তো এগুলো কত ইজি ম্যাথ না, এগুলো হচ্ছে মূল নিয়মে অন্তর্গত। মূল নিয়মে অনেকে পারে না, মূল নিয়মে নাই কঠিন লাগে। সো কঠিন লাগে কারণ হচ্ছে ত্রিকোণমিতি ফর্মুলা পারে না, এই জন্য ওই চ্যাপ্টারের এগুলো সমস্যা হয়। আর এইখানে ধারার ফর্মুলা গুলো জানে না, তো ধারার ফর্মুলা না জানা কারণ ধারার ম্যাথ গুলো কঠিন লাগে তাদের কাছে। তো এই একটার সাথে একটা কানেক্টেড, তুমি একটা চ্যাপ্টার কম করলে একটা জায়গায় যদি একটা হোল রাখো বা গ্যাপ রাখো, ওই গ্যাপটা তোমাকে আরেকটা চ্যাপ্টারে গিয়ে কষ্ট দেবে, ঠিক আছে? জন্য কোনো সময় গ্যাপ রাখার চেষ্টা করবে না। এবং মনে করো যারা দ্বিপদী বিস্তৃতি 9 10 করে, যারা দ্বিপদী বিস্তৃতিতে গ্যাঞ্জাম রাখছো, এখনকার প্রমাণটা তোমাদের একটু কষ্ট হবে বুঝতে। সো চলো আমরা দেখি। এবার হচ্ছে আমরা x টু দি পাওয়ার n ddx অফ x টু দি পাওয়ার n কিভাবে আসলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 লেখা যায় সেটা আমরা এখন প্রমাণ করব। সো এখন আমাদের ফাংশন কি দাঁড়াইলো? ফাংশন হচ্ছে x টু দি পাওয়ার n। তাহলে f অফ x প্লাস h কত হবে? f অফ x প্লাস h হবে x প্লাস h হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? সো এটা হলো। এখন আমরা চলো এটার মধ্যে লিমিট অ্যাপ্লাই করি। লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। সো এখানে যদি লিমিট অ্যাপ্লাই করি তাহলে এরপর আসবে h টেন্ডস টু 0, f অফ x প্লাস h এর পরিবর্তে আসবে x প্লাস h হোল টু দি পাওয়ার n মাইনাস f অফ x এর পরিবর্তে আসবে কি
x টু দি পাওয়ার n, কারণ দেখো f of x ইকুয়াল টু x টু দি পাওয়ার n ছিল। ওকে, ডিভাইডেড বাই h। এখন আমাদের দ্বিপদী বিস্তৃতির ফর্মুলা লাগবে। এক একটা জায়গায় আমাদের এক একটা ফর্মুলা কাজে লাগে, তো এখানে আমাদের দ্বিপদী বিস্তৃতির ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো দ্বিপদী বিস্তৃতির ফর্মুলাটা অ্যাপ্লাই করার আগে, আচ্ছা ওটা অ্যাপ্লাই করব পরে, আগে অন্য একটা কাজ করি। তো আগে তোমাদের কাছে একটা দেখি তোমাদের কার কার মনে আছে, তো 1 প্লাস x হোল টু দি পাওয়ার n এর দ্বিপদী বিস্তৃতি বলতে পারবা কি হয়? কে বলতে পারবা? এনিওয়ান? 1 plus 1 plus x to the power n minus 1 আর এটা ফর্মুলা হচ্ছে এরকম 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কোয়ার। এই যে x এর পাওয়ার এক এক করে, প্রথমে x এর পাওয়ার হচ্ছে 0, 1, 3, আর তার সাথে একটা সহগ গুণ হয়। এই সহগটা বের করা যায় এনসিআর দিয়ে, এনসিআর দিয়ে বের করা যায়। তো আমি এনসিআরটাকে ভেঙে লিখলে এরকম হয় 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে করে বাড়ে না, ঠিক আছে? এই হচ্ছে কি ধারা। এই প্রথম তিনটা লাইন মনে রাখলেও চলবে। 1 প্লাস x টু দি পাওয়ার n এর ধারাটা কি? 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কয়ার প্লাস ডট 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 ডট। এটুকু মনে রাখলেও চলবে আপাতত, ঠিক আছে? সো এখন চলো এই ম্যাথটা, এই ধারা যেহেতু মনে আছে, এখন চলো আমার ম্যাথটা দেখি, ম্যাথটা কিভাবে লিমিট অ্যাপ্লাই করা যায়। তো এখানে লিমিট h টেন্ডস টু 0। এবার x প্লাস h থেকে আমি চাইলে একটা x কমন নিতে পারি। কমন নিলে কি আসবে? 1 প্লাস h বাই x, আর বাইরে কি আছে? টু দি পাওয়ার n না, ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h, সরি মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h। এখন যদি আমি বাইরে সবার করি, তাহলে দেখো তো এর পরের লাইনে আমি এটা লিখতে পারি কিনা। হ্যাঁ দেখো তো এটা লেখা যায় কিনা, যে এবার এই x এর মাথায় তো টু দি পাওয়ার n আছে, তাহলে x টু দি পাওয়ার n ইনটু 1 প্লাস h বাই x হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n, এটাই আসে না? এটাই আসে, ডিভাইডেড বাই h। ওকে, এবার দেখো তো x টু দি পাওয়ার n কমন নেওয়া যায় না এই দুই জায়গা থেকে, তাহলে x টু দি পাওয়ার n কে আমি কমন নিয়ে নিই। লিমিট h টেন্ডস টু 0, x টু দি পাওয়ার n যদি কমন নেই, তাহলে কি থাকতেছে এখানে? 1 প্লাস h বাই x থাকতেছে, টু দি পাওয়ার n থাকতেছে এই পাশে, আর রাইট সাইডে থাকতেছে মাইনাস 1 ডিভাইডেড বাই h। এখন আমার 1 প্লাস h টু দি পাওয়ার n এর জায়গায় আমি জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব, তাইলে আমার ম্যাথটা শেষ। লিমিট h টেন্ডস টু 0, x টু দি পাওয়ার n ইনটু 1 প্লাস h বাই x হোল টু দি পাওয়ার n কে কি লেখা যাবে বলো তো? 1 প্লাস nx, n ইনটু h বাই x প্লাস n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু h বাই x হোল স্কয়ার। কারণ ফর্মুলাটা কি ছিল? 1 প্লাস nx প্লাস n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু x স্কয়ার। তাহলে এখানে x এর জায়গাতে h বাই x আছে, তাহলে কি আসবে? 1 প্লাস n ইনটু h বাই x প্লাস n ইনটু n প্লাস n মাইনাস 1 ডিভাইডেড 2 ইনটু h বাই x হোল স্কয়ার প্লাস ডট ডট ডট। এভাবে চলবে না? দ্বিপদী বিস্তৃতি ধারাটা তোমরা করলে দেখবে এটাই আসবে মাইনাস 1। এই প্লাস 1 আর মাইনাস 1 কেটে দিলাম, নিচে আবার h ভাগ আকারে আছে। এখন দেখো তো আমি কি করতে পারি, সবার থেকে আমি একটা কমন নিতে পারি না, h কমন নিতে পারি না? x টু দি পাওয়ার n আছে এখানে, বাকি সবার দেখো সবার মাঝখানে একটা করে h আছে, সবার থেকে যদি আমি h কমন নিয়ে নেই, h কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকে দেখো তো? n বাই x পড়ে থাকতেছে প্রথম জায়গায়, সেকেন্ড জায়গায় থাকতেছে n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু h বাই x স্কয়ার প্লাস ডট 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 ডট, ঠিক আছে? সবার মধ্যে দেখবা এর প্রথমটার মধ্যে h স্কয়ার, পরেরটার মধ্যে h কিউব ছিল, ওখান থেকে একটা h আনলে h স্কয়ার থাকবে, সবার মধ্যে একটা করে h থাকবে, আর ডিভাইডেড বাই h। এখন আমি এই h আর h কেটে দিলাম। এবার দেখো তো, এবার কিন্তু লিমিট অ্যাপ্লাই করতে আর ঝামেলা নেই। এতক্ষণ পর্যন্ত কিন্তু 0 বাই 0 কি ফরম্যাট আসতেছিল, এখন আর কিন্তু ঝামেলা হবে না। লিমিট h টেন্ডস টু 0, x টু দি পাওয়ার n ইনটু n বাই x প্লাস, লিখি আরেকবার সমস্যা নেই, n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু h বাই x স্কয়ার প্লাস ডট 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 ডট, ঠিক আছে? নিচে আর কিছু নাই। এবার আমি সবার মধ্যে h ইকুয়াল টু 0 বসাই দেই, x টু দি পাওয়ার n ইনটু n বাই x প্লাস, এখানে কি আসবে বলতো? এটা যদি h এর মান 0 হয় তাহলে পুরো রাশিটা 0 হয়ে যাবে না? গুণ আকারে আছে, পুরোটা 0, পরেরটাও 0, পরেরটাও 0, সবার সাথে একটা করে h আছে, সবাই 0। আলটিমেটলি কি থাকলো বলতো? একটা থাকতেছে n, আর একটা থাকতেছে x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x। এটাকে কি লেখা যায়? n ইনটু
এক্স টু দি পাওয়ার একটা এক্স কেটে দিলে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 থাকে, তাই না? তাহলে n ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 থাকতেছে, এটার অ্যান্সার। এটা বুঝতে পারছো? এটা প্রমাণটা বুঝতে পারছো? হ্যাঁ, একটু শর্ট রিভিউ দিলে ভালো হতো। হ্যাঁ, আমি তাহলে আবার শুরু থেকে আবার একটা রিভিউ দিই। আসো, ম্যাথটা শুরু হয়েছে কোথায় দেখো। আমাদের টার্গেট ছিল কি করা? টার্গেট ছিল এক্স টু দি পাওয়ার n, এক্স টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করা, এবং এক্স টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন বা এক্স টু দি পাওয়ার n কে যদি আমরা লিমিট অ্যাপ্লাই করে তার ঢাল বের করি বা স্পর্শকের ঢাল বের করি, তাহলে আসে হচ্ছে n ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এই জিনিসটা আসে। এখন এটা করার জন্য তাহলে আমার এখন ফাংশনটা কি দাঁড়াইলো? fx ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার n, তাহলে f অফ x প্লাস h ইজ ইকুয়াল টু কি হবে? x এর জায়গায় x প্লাস h বসবে, তাহলে x প্লাস h হোল টু দি পাওয়ার n। ওকে, এখন আমি চলো লিমিট অ্যাপ্লাই করি। আমি f অফ x প্লাস h জানি, f অফ x জানি, তাহলে লিমিট অ্যাপ্লাই করলে আমাদের কি আসবে? ঢাল f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। এখন f অফ x প্লাস h এর জায়গায় f অফ x প্লাস h এর মানটা বসাই দিলাম, x প্লাস h হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h। এখন আমি যেটা করছি, এই যে এই জায়গাটা দেখো, এইখান থেকে আমি x কে কমন নিছি। এখান থেকে যদি আমি x কে কমন নিই, আমু সাউন্ড হচ্ছে, আমু সাউন্ড হচ্ছে, এখান থেকে যদি আমি একটা x কে কমন নেই, x কে কমন নিলে আমার কি থাকে দেখো তো, 1 প্লাস h বাই x হোল টু দি পাওয়ার n, রাইট? x কে যদি আমি এখান থেকে কমন নেই, দেখো এই ভিতর থেকে আমি একটা x কে কমন নিয়ে বাইরে করে নিয়ে আসলাম, আর বাইরে কিন্তু হোল টু দি পাওয়ার n তো আসে আগে থেকে, তাহলে একটা x কমন নিলে আমার এখানে x এর জায়গা থাকতেছে 1 আর h এর জায়গা থাকতেছে h বাই x, ওকে, হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n। এরপরে আমি সবার উপর হোল টু দি পাওয়ার n করলাম, তাহলে কি থাকলো? x টু দি পাওয়ার n ইনটু 1 প্লাস h বাই x হোল টু দি পাওয়ার n। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে আরেকটা x টু দি পাওয়ার n আছে, তো এই x টু দি পাওয়ার n দুইটার থেকে একটা x টু দি পাওয়ার n, দুইটা থেকে x টু দি পাওয়ার n কমন নিয়ে নিলাম, নিলে এই প্রথম জায়গায় থাকতেছে 1 প্লাস h x বাই x হোল টু দি পাওয়ার n, আর সেকেন্ড জায়গায় থাকতেছে শুধু 1, কারণ x টু দি পাওয়ার n কে কমন নিয়ে বাইরে করে নিয়ে আসছি। এরপর আমরা যেটা করছি যে আমরা দেখতেছি যে এখনো যদি আমরা যদি h এর মান 0 বসাই তাও অসংজ্ঞায়িত ফরম্যাট থাকে, তাহলে এটা অসংজ্ঞায়িত ফরম্যাট থেকে দূর করার জন্য আমাদের এই h নিচের এই h-টাকে বাদ দিতে হবে। নিচের h-টা কিভাবে বাদ দিব? বাদ দেওয়ার জন্য আমরা যেটা করলাম, উপরে যে এই যে রাশিটা আছে 1 প্লাস h বাই x হোল টু দি পাওয়ার, এটাকে আমরা দ্বিপদী বিস্তৃতির ফর্মুলায় অ্যাপ্লাই করছি। ওই ফর্মুলা অনুযায়ী আমার কি আসে? 1 প্লাস nx, আমাদের ফর্মুলা ছিল এরকম, দেখো 1 প্লাস x হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস nx প্লাস n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু x স্কয়ার প্লাস ডট 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 ডট। তাহলে এখানে x এর জায়গায় কি আছে? h বাই x আছে, তাহলে এটা ফর্মুলা হবে কি 1 প্লাস n ইনটু h বাই x প্লাস n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু h বাই x হোল স্কয়ার প্লাস ডট 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 ডট, আর লাস্টে কি আছে? মাইনাস 1 আছে। এই মাইনাস 1 আর এখানে যে শুরুর দিকে দ্বিপদী বিস্তৃতির ফর্মুলা শুরু দিয়ে একটা প্লাস 1 আসছে, তাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার টোটাল যে রাশি থাকে সেখানে দেখো প্রত্যেকের মধ্যে একটা করে h আছে। প্রথম রাশির মধ্যে h বাই x আছে, পরেরটার মধ্যে h বাই x হোল স্কয়ার আছে, পরেরটার মধ্যে h বাই x হোল কিউব থাকবে। দ্বিপদী বিস্তৃতি তো এইভাবেই বাড়ে না, পাওয়ার এক এক করে বাড়তে থাকে, প্রথমে পাওয়ার 0, পরে পাওয়ার 1, পরে পাওয়ার 2, পরে পাওয়ার 3, এভাবে করে তো বাড়তে থাকে। সো প্রত্যেক থেকে আমি কি করলাম? h কে কমন নিয়ে বাইর করে নিয়ে আসলাম। h কে কমন নিয়ে বাইর করে নিয়ে আসলে দেখো তো প্রথম জায়গার মধ্যে কি থাকতেছে? n বাই x থাকতেছে, পরের জায়গার মধ্যে h বাই x স্কয়ার থাকতেছে, এভাবে থাকতেছে। সো আমি দেখো ওই যে এক্সট্রা কমন নিছি, ওই h আর নিচের h-টা কেটে দিছি। এরপরে আমি লিমিট অ্যাপ্লাই করলে আমার আর কোনো সমস্যা নেই। এরপর আমি h যত জায়গায় h দেখছি প্রত্যেক জায়গায় h এর মান বসাই দিছি, সবগুলো দেখো 0 0 0 0 0 আসছে। তো আমার শুধুমাত্র n বাই x টা অবশিষ্ট ছিল। তাহলে x টু দি পাওয়ার n ইনটু n বাই x করলে আমার কাটাকাটি করলে x আর x টু দি পাওয়ার n কে কাটলে কি থাকবে? x টু দি পাওয়ার n মাইনাস 1। সো আমার আলটিমেটলি থাকতেছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝতে পারছো এবার? জি ভাইয়া। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার শুধুমাত্র আমাদের একটা ফর্মুলা বাকি আছে, এটা করলে আজকের ক্লাসটা শেষ। ওকে, এরপর একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমি বলতেছি। সো লাস্ট ফর্মুলা এটা হচ্ছে ln x। আমরা কি বলছিলাম? ddx অফ ln x। ln x এর ডিফারেন্সিয়েশন কি হবে? 1/x। চলো এবার আমরা লিমিট অ্যাপ্লাই করে বের করি। লিমিট h টেন্ডস টু 0, মানে কাল এটা মনে বোঝা যাচ্ছে না ভালোভাবে। লিমিট h টেন্ডস টু 0, তাহলে f অফ x প্লাস h ইজ ইকুয়াল টু মানে কি? ln অফ x প্লাস h মাইনাস ln অফ x ডিভাইডেড বাই h। এই হচ্ছে গিয়ে ফর্মুলা। এখন আমরা একটা কাজ করি। আচ্ছা আমাকে বলো তো, লন এর ডেফিনিশন থেকে আমরা চাইলে এটা লিখতে পারি কিনা? দেখো তো, আমি একটা জিনিস লিখি, লন অফ
এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই এইচ, এটা লিখতে পারি কিনা? আমরা জানি না যে লন এ মাইনাস লন বি কে কি লেখা যায়? লন এ বাই বি লেখা যায় না? তাহলে লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স কে কি লেখা যাবে? এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এইচ লেখা যাবে না? তাই আমি ওইটাই লিখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো এখন চলো এরপরে দেখবো আমাদের ম্যাথটা মিলে গেছে। এইচ টেন্ডস টু 0। এবার যদি এক্স দিয়ে কাটাকাটি করি তাহলে লনের ভিতরে কি থাকে? 1 প্লাস এইচ বাই এক্স থাকে, তাই না? নিচে আবার একটা এইচ আছে। দেখো তো এখনো কি আমি লিমিট অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। এইচ এর মান যদি 0 বসে তাহলে লন 1 এর মান 0 আর এইচ এর মান আবার 0, তো 0/0 ফরম্যাট। তো এবার আমরা একটা কাজ করি, লন 1 প্লাস x এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি। দেখি কেউ একজন বলো তোমাকে লন 1 প্লাস x এর ফর্মুলা লাস্ট ক্লাসে লেখাই দিছিলাম, কার মনে আছে? লন 1 প্লাস x এর ফর্মুলা কি হবে? লন 1 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস হ্যাঁ, এরপরে প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4। হ্যাঁ হইছে হইছে, শাবাশ। তাহলে এবার তাহলে আমরা এখানে লন অ্যাপ্লাই করে দিই। সো এখানে লন তাহলে 1 প্লাস x এর জায়গায় 1 প্লাস h বাই x আছে, তাই তো? তাহলে এখানে অ্যাপ্লাই করলে কি আসবে? লিমিট x টেন্ডস টু 0। তাহলে এখানে আসবে যে এটা পরিবর্তে আসবে কি x মাইনাস x স্কয়ার বাই 2, তাই তো? তাহলে এখানে আসবে h বাই x হচ্ছে আমার সেই x মাইনাস h বাই x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস h বাই x হোল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস h বাই x হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 আবার প্লাস, এভাবে করে চলতে থাকবে ডিভাইডেড বাই h। দেখো তো সবার মাঝখানে একটা h আছে না? তাহলে একটা h কে কমন নিয়ে বাইর করে নিয়ে আসি, বাইর করে নিচে আর উপরে কাটাকাটি করি। তো সবার কাছ থেকে একটা কাজ করি, h না h বাই x কে বাইর করে নিয়ে আসি, অথবা h ইচ্ছা। আচ্ছা ধরো h কে বাইর করে নিয়ে আসলাম, তাহলে প্রথম জায়গায় কি থাকবে বলতো? 1 বাই x অবশিষ্ট থাকবে। পরের জায়গায় যদি একটা h কে বাইর করি তাহলে কি থাকবে বলতো? h বাই x স্কয়ার ডিভাইডেড বাই 2 থাকবে না? 2। পরের জায়গায় কি থাকবে? h স্কয়ার ডিভাইডেড বাই x কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস h কিউব ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস, এভাবে করে চলতে থাকবে ডিভাইডেড বাই h। এরকম থাকে না? আমি যদি h কমন নেই, এখন আমি এই h কেটে দিলাম। এবার দেখো তো লিমিট অ্যাপ্লাই করতে কোনো সমস্যা আছে কিনা? এবার যদি লিমিট অ্যাপ্লাই করে দাও তাহলে তুমি দেখবা যে 1/x থাকতেছে, পরের জায়গায় দেখো h এর মান যদি 0 বসে, এখানে 0, পরের রাশি 0, পরের রাশি 0, প্রত্যেকটা রাশি 0, তাহলে -0 +0 -0 +0 এভাবে করে চলতে থাকবে। তাহলে আলটিমেটলি অ্যানসার কি আসলো? 1/x হচ্ছে কি আমার অ্যানসার আসলো। সো এই ছিল আমাদের ডিফারেন্সিয়েশনের প্রত্যেকটা ফর্মুলার মূল নিয়মের প্রমাণ আমি দেখানোর চেষ্টা করলাম। সো তোমরা যেটা করবা, তোমাদের আমি কিছু এইচডব্লিউ দেই, এটা করে গ্রুপের মধ্যে দেখাবা। লাস্ট বার একটা ছেলে করে দেখাইছিল, তোমরা এবার সবাই করে গ্রুপে দেখাবা, ঠিক আছে? আমি এইচডব্লিউ গুলো দিচ্ছি। আমি তো ই টু দি পাওয়ার এক্স টা দেখাইছি, তোমরা ই টু দি পাওয়ার এ এক্স টা করে দেখাবা। এক্স থাকলে এক্স হিসেবে জিনিসগুলো আসবে, তোমরা এটা করে দেখাবা। এরপরে আমি তো তোমাদের cos x টা দেখাইছি, তোমরা cos 2x টা করে দেখাবা, ঠিক আছে? এরপরে ধরো আর কোনটা করবা? আরেকটা দেই, ধরো sec, আরেকটা দিলাম, ধরো sec 2x, ধরো sec 3x, ঠিক আছে? এই ফর্মুলাগুলো তোমরা এইচডব্লিউ তোমাদের জন্য, ঠিক আছে? এগুলো তোমরা করবা, এগুলো করে আমাকে দেখাবা এইচডব্লিউ হিসেবে। সো আজকের ক্লাস এই পর্যন্ত। আমি এখন একটা কথা আছে তোমাদের সাথে।